আমরা লাইভে আছি। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আমন্ত্রণ জানাই বিডি ফিজিশিয়ান কর্তৃক আয়োজিত স্বাস্থ্য ও শিক্ষা বিষয়ক অনুষ্ঠানে। বিডি ফিজিশিয়ান চিকিৎসক সমাজে অতি সমাদৃত একটি নাম। বিশেষ করে করোনা মহামারীতে দেশের স্বনামধন্য চিকিৎসকদের নিয়ে আয়োজিত ওয়েবিনার প্রোগ্রামগুলো মেডিকেল এডুকেশনে একটি নতুন মাত্রা যোগ করেছে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি অতি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট অফ ম্যানেজমেন্ট অফ ডায়াবেটিস মেলাইটাস উইথ ইনসুলিন। ডায়াবেটিস, যেটার অপর নাম মাদার অফ অল ডিজিজেস, এটি এমন একটি রোগ যেটা সঠিক ম্যানেজমেন্ট দ্বারা সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখা সম্ভব, কিন্তু অনিয়ন্ত্রিত থাকলে তা শরীরের নানাবিধ জটিল ও কঠিন রোগের সৃষ্টি করে। এই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমাদের সাথে যিনি কথা বলতে উপস্থিত হয়েছেন তিনি হচ্ছেন আমাদের সকলের প্রিয় ডক্টর হুমায়রা তাহসিন হোসেন ম্যাডাম। ম্যাডামের সম্পর্কে কিছু কথা না বললেই নয়। একজন সফল চিকিৎসক, একজন দুর্দান্ত শিক্ষক এবং সর্বোপরি তার স্টুডেন্টদের জন্য একমাত্র একজন মাতৃস্বরূপ অভিভাবক। ম্যাডামের এক্সট্রাঅর্ডিনারি ক্লিনিক্যাল স্কিলস এবং টিচিং স্কিলের জন্য তার ছাত্রছাত্রীরা তাদের নিজেদেরকে সৌভাগ্যবান মনে করে। আমিও ম্যাডামের একজন প্রাউড ছাত্র। ম্যাডাম বর্তমানে অ্যাসোসিয়েট প্রফেসর অফ মেডিসিন, পপুলার মেডিকেল কলেজ। আজকে আমাদের সাথে প্যানেলিস্ট হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশের একজন স্বনামধন্য চিকিৎসক এবং শিক্ষক ডক্টর ABM কামরুল হাসান স্যার। স্যার বর্তমানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যান্ড হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ এন্ডোক্রাইনোলজি অ্যান্ড মেটাবলিজম, ময়মনসিংহ মেডিকেল কলেজ। আজকে আমাদের এই প্রোগ্রামের চেয়ারপারসন হিসেবে যুক্ত হয়ে যিনি আমাদের প্রোগ্রামকে একটি ঐতিহাসিক প্রোগ্রামে পরিণত করেছেন, দ্য লিজেন্ডারি প্রফেসর HAM নাজমুল হাসান স্যার। স্যারকে নিয়ে বলার তেমন কিছুই নেই, স্যারের নামই তার পরিচয়। বাংলাদেশের মেডিসিন জগতের একজন উজ্জ্বল নক্ষত্র স্যার। স্যার এখন প্রফেসর অফ মেডিসিন, পপুলার মেডিকেল কলেজ, গভর্নর SCB বাংলাদেশ চ্যাপ্টার এবং ফর্মার প্রেসিডেন্ট অফ বাংলাদেশ সোসাইটি অফ মেডিসিন। আজকে উপস্থিত গেস্টদের সম্পর্কে যত বলবো ততই কম হয়ে যাবে, তো আমি আর সময়ক্ষেপণ না করি আমরা মূল প্রেজেন্টেশনে চলে যাই। সুপ্রিয় দর্শক, প্রেজেন্টেশন চলাকালীন সময় আপনারা টপিক রিলেটেড কোশ্চেন করতে পারবেন কমেন্ট সেকশনে অথবা জুমের কোশ্চেন অ্যান্সার সেকশনে। বেস্ট 3 জন প্রশ্নকর্তার জন্য রয়েছে বিডি ফিজিশিয়ানের পক্ষ থেকে বিশেষ পুরস্কার। তো আর সময়ক্ষেপণ না করি ডক্টর হুমায়রা তাহসিন ম্যাডামকে অনুরোধ করব আমাদের মূল প্রোগ্রাম এবং প্রেজেন্টেশনটি শুরু করার জন্য। ম্যাডাম। Thank you very much, Prince, for a nice introduction. Thank you very much. And I'm very much honored to get the opportunity to present in this prestigious platform, BD Physicians. I'm honored to get Professor HAM Najmul Hasan sir as our chairperson and Dr. Kamrul as our learned panelist. Thank you very much. Shomoy noshto na kore ami presentation shuru korte jacchi. I will start my presentation with a scenario. A 55-year-old lady presented with increased frequency of micturition, dryness of mouth, vulval itching, tingling and numbness of hands and feet, extreme lethargy and somnolence. She is diabetic for last 15 years with irregular medications. She is normotensive. Examination revealed she was ill-looking and dehydrated. Her vitals are within normal limit. Neurological examination revealed there was reduced sensation in gloves and stocking patterns and diminished ankle jerk. Other systemic examinations were normal. Investigation revealed her RBS was very high. It was 24 millimole per liter, complete blood count within normal limit, serum creatinine 1.8 milligram per dl, that is high. SGPT was also a bit high, 65 unit per liter, HbA1c 11.5%, and urine RME revealed albuminuria and glycosuria. So all her clinical features are due to high blood glucose level, that is leukotoxicity. And how to manage her? Of course, the most important point to manage her is to control her blood sugar with insulin. And what will be the patient's response? What did you say? Insulin? আমি ইনজেকশন দিব না, আমি শুয়ে অনেক ভয় পাই, আমি কয়েকদিন হাঁটলেই ঠিক হয়ে যাবে, আমার ইনসুলিন লাগবে না, আমাকে মুখে খাবার মেডিসিন দিন, আমাকে দরকার হলে অনেকগুলো দামি ট্যাবলেট দিন, তারপর আমি ইনসুলিন নিব না, আমাকে ইনজেকশন দিয়ে দেওয়ার কেউ নেই, দয়া করে আমাকে ইনসুলিন দিবেন না, প্লিজ ডোন্ট। এই ভীত এবং আনমোটিভেটেড পেশেন্টকে, আনকন্ট্রোল ডায়াবেটিক পেশেন্টকে কিভাবে আমরা মোটিভেট করে ইনসুলিন দিয়ে ব্লাড সুগার কন্ট্রোল করে কমপ্লিকেশনস অফ ডায়াবেটিস অ্যাভয়েড করতে পারি, সেই উদ্দেশ্যে আজকে আমার এই প্রেজেন্টেশন।
management of diabetes with insulin, practical aspects. And I will give emphasis on the practical aspects rather than the theoretical one. What happened to us in last 50 years? We have adopted a sedentary lifestyle. We are dependent on junk foods. And what is the result? The result is increasing diabetic population throughout the world. In coming 20 to 25 years, there will be 51% increase in the diabetic population in worldwide. And in Southeast Asia region, there will be more than 74% increase. So diabetes is a growing burden across the globe. 1 in 11 adults have diabetes. And দুইজনের একজন জানে না যে সে ডায়াবেটিস, তার মানে সে আনডায়াগনোজড। এটা আমাদের জন্য খুব একটা অ্যালার্মিং ইস্যু। And what is the situation in our country? In our country, in 2000, the percentage was only 4%, and it will rise by 2030 more than threefold. It will become 13%. With this background information, some basic information. How can we define diabetes? As we all know, it is a clinical syndrome which is characterized by hyperglycemia due to either absolute or relative deficiency of insulin or insulin resistance, which is clinically characterized by polyuria, polydipsia, polyphagia, and weight loss. How can we classify diabetes? As we all know, class 1, class 2, and other type. So type 1, it is due to autoimmune beta cell destruction, usually leading to absolute insulin deficiency. Type 2, it is 90 to 95% of all diabetes due to progressive loss of adequate beta cell insulin secretion, frequently on the background of insulin resistance. Other specific type like monogenic diabetes syndrome, like maturity onset diabetes of the young, diseases of the exocrine pancreas like cystic fibrosis and pancreatitis, drug or chemical induced diabetes like steroid use. The fourth type is gestational diabetes mellitus, diabetes diagnosed in the second and third trimester of pregnancy that was not clearly overt diabetes prior to gestation. It is important to note that it is not always straightforward at presentation, this type 1, type 2, or other type. And for management purpose, this classification is very important. Adult with type 1 diabetes may be misdiagnosed as type 2, and individuals with maturity onset diabetes of the young may be misdiagnosed as type 1 diabetes, as MODY is present in younger patients. Some basic difference between type 1 and type 2 diabetes. Type 1 occurs in the younger patient with acute symptomatic presentation. Here, ketoacidosis is very common, and it is associated with antibodies against insulin. Whereas type 2 diabetes commonly occur in the elderly persons, though nowadays the age is becoming downwards. It occurs in the obese patient with strong family history. Usually ketosis absent and insulin antibodies are absent. Now, the biochemical criteria for diagnosis of diabetes. It must be remembered by all. Fasting blood sugar more than or equal to 7 millimole per liter. How can we define fasting? There must be no calorie intake for at least 8 hours. 8 ঘন্টা তাকে না খেয়ে থাকতে হবে। Or 2 hour post 75 gram glucose more than or equal to 11.1 millimole per liter during OGTT procedure. Or HbA1c more than or equal to 6.5%. If the patient has classical symptoms of hyperglycemia, then random blood sugar more than or equal to 11.1 millimole per liter. So this more than or equal to 7, more than or equal to 11.1, and more than or equal to 6.5%. These are the cutoff values. And these three, that is fasting blood sugar, after glucose, and HbA1c are equally appropriate for diagnostic screening. কিন্তু পেশেন্টে যদি হাতে সময় না থাকে, তার যদি ফাস্টিং আসার সুযোগ না থাকে, সেক্ষেত্রে আমরা A1c এর উপরে ইম্পর্টেন্স দিতে পারি। যদি তার আনইকুইভোকাল হাইপারগ্লাইসেমিয়া সাইন সিম্পটম না থাকে, সেক্ষেত্রে আমাদের সেম স্যাম্পল থেকে দুইটা অ্যাবনরমাল টেস্ট রেজাল্ট অথবা দুইটা সেপারেট টেস্ট স্যাম্পল থেকে পজিটিভ রেজাল্ট লাগবে তার ডায়াগনোসিস কনফার্ম করার জন্য। Who are pre-diabetic? Pre-diabetic is the term used for individuals whose glucose level do not meet the criteria for diabetes but are too high to be considered to be normal. So who are the pre-diabetic? IFG and IGT are included in the pre-diabetic, that is fasting plasma glucose 5.6 to 6.9 millimole per liter, 2 hours after glucose 7.8 to 11 millimole per liter, and A1c 5.7 to 6.4%. So pre-diabetic are the group in between normal and diabetic. If we can catch up these patients and educate them the healthy lifestyle procedure, then they can come to normal rather than going to diabetic group. So these pre-diabetic group have increased risk for diabetes and cardiovascular disease. Now,
whom to be tested for diabetes আছে কিনা এটা আমরা অ্যাসিম্পটোমেটিক পেশেন্টে কখন টেস্ট করব খুবই জরুরি জানা আমাদের জন্য This testing should be done in adults with overweight or obesity who have more than or one of the following risk factors. And I have taken this from the ADA guideline. So first degree related with diabetes, high risk race, history of stroke, his presence of hypertension, dyslipidemia, polycystic ovarian syndrome, physical inactivity, and patients with pre-diabetic group তাদেরকে প্রত্যেক বছর অন্তত একবার টেস্ট করতে হবে যাদের একবার জিডিএম ধরা পড়েছে তাদের প্রত্যেক 3 বছর পর পর টেস্ট করতে হবে এবং বাকিদের ক্ষেত্রে যাদের কোনো রিস্ক ফ্যাক্টর নাই তাদের আমরা টেস্ট শুরু করব এট দ্য এজ অফ 45 ইয়ার্স যদি আমার রেজাল্ট নরমাল আসে তাহলে অ্যাটলিস্ট 3 বছর পর পর আমাকে এই টেস্টটা অবশ্যই রিপিট করতে হবে এবং ইন কেস অফ এইচআইভি পেশেন্ট So the patient who are at high risk of type 2 diabetes like overweight, obese, hypertensive, physically inactive patients having history of gestational diabetes, having strong positive family history, PCOS, all must be tested for diabetes. And একবার নরমাল পাওয়া গেলে আমরা এটা 3 বছর পর পর টেস্ট করে যাব এখানে একটা রিস্ক কার্ড দেওয়া হয়েছে which এখানে এটা ইউজ করে আমরা সহজে আমরা কে কতটুকু রিস্কে আছে এটা অ্যাসেস করতে পারবো which depends on age, gender, history of gestational diabetes, presence of family history, presence of hypertension, physical activity level, and body weight. If score is 5 or more, then there is higher chance of diabetes. Can a diagnosis of pre-diabetes be reversed? Yes, it can. আমরা যদি pre-diabetic গ্রুপটাকে ডায়াগনোসিস করতে পারি তাদেরকে যদি আমরা ফিজিক্যাল অ্যাক্টিভিটি তাদেরকে হেলদি ডায়েট সম্বন্ধে অ্যাডভাইস দিই তাদেরকে কিছু ডায়েটারি কিছু মেডিকেশনস দিই তাহলে কিন্তু প্রি ডায়াবেটিকরা ডায়াবেটিস না হয় নরমালের দিকে ব্যাক করতে পারবে তাহলে আমাদের তাদেরকে কি শেখাতে হবে তাদেরকে ফিজিক্যাল অ্যাক্টিভিটি ট্রেনিং দিতে হবে ডায়াবেটিস দৌড়াচ্ছে প্রি ডায়াবেটিককে ধরার জন্য প্রি ডায়াবেটিক দৌড়াচ্ছে ডায়াবেটিস থেকে নিজেকে সেফ রাখার জন্য একটা মাত্র ফার্মাকোলজিক্যাল এজেন্ট যেটা আমরা প্রি ডায়াবেটিককে দিতে পারি সেটা হচ্ছে মেটফর্মিন একটি মাত্র ওষুধই প্রি ডায়াবেটিককে প্রেসক্রাইব করা যায় সেটা কোন কোন ক্ষেত্রে আমরা দিব যদি পেশেন্টের ওজন মানে বিএমআই মোর দ্যান ইকুয়াল টু 35 কেজি পার স্কয়ার মিটার দ্যাট ইজ পেশেন্ট যদি ওবিস হয় যদি এলডারলি পেশেন্ট হয় এবং যদি প্রায়র হিস্ট্রি অফ জিডিএম থাকে এই গ্রুপ অফ পেশেন্ট যদি প্রি ডায়াবেটিক অবস্থা আমরা ধরতে পারি তাহলে তাকে আমরা মেটফর্মিন দিয়ে চিকিৎসা দিব ডায়াবেটিস মেলিটাস একটা প্রোগ্রেসিভ ডিজিজ যখন এটা অনসেট হয় এই জিরোতে যদি আমরা খেয়াল করি তার 5-10 এমনকি 15 বছর আগে থেকে তার বিটা সেল ফাংশন কমা শুরু হয় ইনহিবিটিভ এফেক্ট কমা শুরু হয় এবং আলটিমেটলি ফাইনালি যখন ডায়াবেটিসটা ডায়াগনোসিস হয় দেখা যায় যে 50% বিটা সেল অনলি ফাংশনিং আছে নাও উইথ দিস ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন আমরা এখন ম্যানেজমেন্টে ঢুকে যাচ্ছি ম্যানেজিং ইউর ডায়াবেটিস ইজ নট আ সায়েন্স ইট ইজ অ্যান আর্ট এখানে আমি আমাদের লেট প্রফেসর মোহাম্মদ ইব্রাহিম স্যারের একটি উক্তি স্মরণ করছি নো ডায়াবেটিক শ্যাল ডাই আনট্রিটেড আনফেড অর আনএমপ্লয়েড ইভেন ইফ পুয়ার So the basic mode of treatment of diabetes, as we all know, 3D, that is diet, discipline, and drugs. In the drug, there is OAD, oral drugs, and insulin. And without this diet and discipline, with only drug, patient cannot be managed. Before going to the main management, we must know about the glycemic goal. কারণ আমরা ধরেন রোগীকে জিজ্ঞেস করলাম যে আপনার ডায়াবেটিস কন্ট্রোলে আছে পেশেন্ট বলেন হ্যাঁ কন্ট্রোল তো আছে মাঝে মাঝে 10 থাকে 15 থাকে 12 থাকে কিন্তু 10 12 15 কোনোটাই কিন্তু আমাদের টার্গেট না তাহলে আমরা যদি নিজেরা টার্গেট জানি পেশেন্টকে সেই অনুযায়ী তাদেরকে জানাই তাহলেই তারা ওই টার্গেটে রিচ করার চেষ্টা করবে তাহলে সেই টার্গেটটা কি HbA1c less than 7% pre-prandial that is খাওয়ার আগে 4.4 to 7.2 মিলিমোল পার লিটার মনে রাখার সুবিধার জন্য around 7 and post prandial that is খাওয়ার 2 ঘন্টা পর less than 10 মিলিমোল পার লিটার এবং এই কন্ট্রোলটা কারোর জন্য একটু লিবারেল কারোর জন্য খুব স্ট্রিক্ট তাদের জন্য আমরা একটু লিবারেল হতে পারবো যারা এলডারলি পেশেন্ট যাদের কোমরবিডিটি বেশি যাদের লাইফ এক্সপেক্টেন্সি কম যাদের হাইপোগ্লাইসেমিয়া হওয়ার চান্স বেশি তাদের ক্ষেত্রে আমরা এই স্ট্রিক্ট কন্ট্রোলে থেকে একটু লিবারেল হব আর কাদের বেলায় বেশি স্ট্রিক্ট থাকবো যদি পেশেন্ট ইয়াঙ্গার হয় পেশেন্ট যদি কোনো অ্যাক্টিভ ইনফেকশন থাকে পেশেন্ট ডিউরিং অর আফটার সার্জারি অর ডিউরিং জিডিএম অর ডিউরিং প্রেগনেন্সি সো এইসব পেশেন্টের ক্ষেত্রে আমরা স্ট্রিক্ট কন্ট্রোল রাখার চেষ্টা করব তার মানে আমাদের টার্গেট হচ্ছে HbA1c less than 7 খালি পেটে 7 around 7 এবং ভরা পেটে less than 10 কিন্তু আসল ঘটনা কি আমাদের দেশে দেখা গিয়েছে যে 50 to 80% পেশেন্টের HbA1c more than 8% তার মানে আমরা মোটেও কন্ট্রোলে নেই What do you mean by ABC control of diabetes? Diabetes একা চলে না সাথে হাইপারটেনশন এবং ডিসলিপিডেমিয়াকেও সাথে নিয়ে ঘুরে এবং একটা পেশেন্টের যখন তিনটা থাকে তার তিনটাই কন্ট্রোল করতে হবে ফর
প্রপার ম্যানেজমেন্ট এবং টু প্রিভেন্ট কমপ্লিকেশন। সেক্ষেত্রে আমাদের তিনটা টার্গেটই জানতে হবে। তাহলে A1C হচ্ছে less than 7%, blood pressure less than 140/80, and regarding cholesterol, LDL level less than 100, HDL more than 40 in case of male and more than 50 in case of female. Now comes to the diet. যখন একটা মানুষ শুনে তার ডায়াবেটিস হচ্ছে, প্রথম যে চিন্তাটা তার মাথায় আসে তাহলে তো আমার মজার সব খাওয়াই চলে গেল, তাহলে আর জীবনে কি থাকলো। কিন্তু এটা ভাবা যাবে না। ডায়াবেটিস হচ্ছে, ডায়াবেটিক ডায়েট মানে হচ্ছে একটা হেলদি ডায়েট। My type 2 diabetes diagnosis was the wake up call I needed to start leading a healthier lifestyle. তাহলে ডায়াবেটিক ডায়েট মানে কি? জাস্ট হেলদিয়েস্ট ফুড in moderate amount and sticking to regular meal time, having low in fat and calories, more emphasis on fruits, vegetables and whole grains. এবং এই ডায়েট চার্টটা নির্ভর করবে পেশেন্টের জেন্ডার, পেশেন্টের এজ, পেশেন্টের লেভেল অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি, সব, এবং পেশেন্টের প্রেফারেন্স, অনেক কিছুর উপর নির্ভর করে পেশেন্টের ওয়েট। সে যদি নর্মাল ওয়েট থাকে তাহলে তাকে আমরা নর্মাল যে তার রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী দিব। সে যদি ওবিজ হয় তাকে তার ওয়েট রিডিউসিং ডায়েট দিব। সে যদি আন্ডার ওয়েট হয় তাকে ওয়েট গেইনিং ডায়েট দিব। কাজে ডায়েটটা ইন্ডিভিজুয়ালাইজ করতে হবে অ্যাকর্ডিং টু পেশেন্টস সিচুয়েশন। এবং ইন জেনারেল বলা হয়েছে যে 50% থাকবে ফ্রুটস ভেজিটেবলস, যেটা লো ক্যালোরি, and 25% প্রোটিন, 25% কার্বোহাইড্রেট। নাও দ্য ডিসিপ্লিন। উইদাউট ডায়েট একটা ডায়াবেটিক পেশেন্টকে আমরা কখনোই ম্যানেজ করতে পারবো না। ডিসিপ্লিন বলতে আমরা কি বুঝাই রোগীকে? আপনাকে হাঁটতে হবে। কিভাবে হাঁটতে হবে? কমপক্ষে প্রতিদিন 30 মিনিট, এরকম অ্যাটলিস্ট 5 দিন প্রতি সপ্তাহে, তার মানে 150 মিনিট পার উইক তাকে হাঁটতে হবে। সেই হাঁটাটা কিরকম? সে হাঁটবে এবং তার যাতে ঘাম ঝরে হাঁটে। সে কানের মধ্যে ইয়ারফোন দিয়ে গান শুনতে শুনতে মজা করে হাঁটলো, ওভাবে হবে না। তাহলে তাকে ওভাবেই বোঝাতে হবে যে এই হাঁটাটা আপনার পার্ট অফ ট্রিটমেন্ট। এই হেঁটে আপনার যাতে ঘাম ঝরে, এতেই তাহলে আপনার ইনসুলিন রিকোয়ারমেন্ট বা ওষুধের রিকোয়ারমেন্ট কমবে এবং ইনসুলিনের সেন্সিটিভিটি বাড়বে। এবং তাকে ব্লাড গ্লুকোজ মনিটরিং সম্বন্ধে একটু শিখিয়ে দিতে হবে, যাতে সে টাইম টু টাইম ব্লাড গ্লুকোজ মনিটর করে এবং ওই চার্টটা নিয়ে ডাক্তারের কাছে দেখায় তার ওষুধ অ্যাডজাস্টমেন্টের জন্য। নাও come to the most important point, that is pharmacological approaches to glycemic treatment. In case of type 1 diabetes, as there is no insulin, as there is no insulin from the pancreas, so the one and only management option is insulin in case of type 1 diabetes. Other oral drugs have been tried, but কিন্তু তারা বেশি একটা প্রুভেন হতে পারেনি। আরেকটা মাত্র এজেন্ট যেটা প্রুভেন ফর টাইপ 1 ডায়াবেটিস, সেটা হচ্ছে প্রামিলিনটাইড, based on naturally occurring beta cell peptide amylin. This is the only drug approved for use in diabetes, type 1 diabetes, other than insulin. Now come to the type 2 diabetes, which is 90 to 95% of all diabetes. Here there is reduction in the insulin secretion and insulin resistance. So in type 2 diabetes, we treat the patient with both oral drugs and or insulin. আমি যেহেতু বলেছি যে ডায়াবেটিস একটা প্রোগ্রেসিভ ডিজিজ, আলটিমেটলি বিটা সেল ফাংশন কমতে থাকে সময়ের সাথে, এবং বেশিরভাগ টাইপ 2 ডায়াবেটিকের এক সময় ওএডিতে কন্ট্রোল থাকলেও একটা না একটা পর্যায়ে গিয়ে তাকে ইনসুলিন দিয়ে ম্যানেজ করতে হয়। তাহলে আমরা শুরু করব কিভাবে? যখন আমি তার ডায়াগনোসিসটা কনফার্ম করলাম, তাকে লাইফস্টাইল মডিফিকেশন, তাকে ডায়েটারি অ্যাডভাইস, তাকে ডিসিপ্লিনের অ্যাডভাইস দিলাম এবং মেটফরমিন স্টার্ট করব যদি তার কোনো কন্ট্রাইন্ডিকেশন না থাকে। তারপর আমি 2-3 মাস অবজার্ভ করতে পারি, এতে তার কন্ট্রোল হলো না, HbA1c রিচ করতে পারলাম না, তখন আমি আদার ওএডি অর গ্লুকাগন লাইক পেপটাইড 1 অ্যাগনিস্ট অ্যাড করতে পারি। এতেও হলো না, আরেকটা সেকেন্ড এজেন্ট অ্যাড করতে পারি। এরপরে আমরা চলে যাব প্রেফারেবলি বেসাল ইনসুলিনে। বেসাল ইনসুলিনেও যদি আপ টু দ্য মার্ক কন্ট্রোল না হয়, তখন আমরা ইনসুলিন ইন্টেন্সিফিকেশন করব, আইদার উইথ প্রিমিক্স ইনসুলিন অর বেসাল বোলাস ইনসুলিন। দেখা যায় যে একটা ওরাল ড্রাগ অনলি 1% বা তার চেয়েও কম HbA1c কমাতে পারে। কাজে পেশেন্টের ডায়াগনোসিসের সময় যদি HbA1c টার্গেটের চেয়ে 1.5 to 2% বেশি থাকে, তার মানে যদি তার 9%, 8.5 বা 9 থাকে HbA1c, তাহলে শুরুতেই আমি কম্বিনেশন থেরাপিতে চলে যেতে পারি। যদি A1c আমার 3 মাসের মধ্যে টার্গেট অ্যাচিভ না হয়, তাহলে এনি ওয়ান অফ দ্য 6 অপশনে আমি যেতে পারি, ডিপেন্ডিং আপন দ্য some patient's factors. What are the options? Sulfonylurea, thiazolidinedione, DPP4 inhibitor, SGLT2 inhibitor, GLP-1 analog, and basal insulin. It based on the patient factor and some drug related factor. And nowadays more emphasis given on patient centered approach. আমি একটা ট্রিটমেন্ট দিয়ে দিলাম সেটা না, পেশেন্টের সাথে আমি পুরো ট্রিটমেন্ট অপশনে ডিসকাস করব এবং পেশেন্টকে বেছে নিতে দিব কোনটা তার জন্য বেস্ট। তাহলে পেশেন্ট সেন্টার্ড অ্যাপ্রোচে আমরা কোন কোন জিনিস কনসিডার করব? তার পেশেন্টে কি কি কোমরবিডিটি আছে, যেমন তার অ্যাডভান্সড তার কার্ডিওভাস্কুলার ডিজিজের রিস্ক ফ্যাক্টর আছে কিনা, তার সিকেডি আছে কিনা, তার হার্ট ফেলিওর আছে কিনা, তার হাইপোগ্লাইসেমিয়া রিস্ক কিরকম, তার এফেক্ট অন বডি ওয়েট কিরকম, সাইড এফেক্ট কিরকম, পেশেন্ট কি ধরনের ওষুধ প্রেফার করে, ওয়ান্স ডেইলি, টুয়াইস ডেইলি, এবং
লাল কালি দিয়ে আমি যেটা হাইলাইট করছি কস্ট, এটা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। আমি খুবই ভালো ডাক্তার, আমি তাকে সবচেয়ে ভালো ইনসুলিনটা, সবচেয়ে ভালো ড্রাগটা দিলাম, কিন্তু যত দামি, যত নিউয়ার জেনারেশন তত দাম, রোগীর পকেটের দিকে তাকালাম না, পেশেন্ট কিনতেই পারলো না, তার চেয়ে তাহলে তো আমার ভালো ডাক্তার হয়ে কোনো লাভ হলো না, আমি তার উপকার করতে পারলাম না। সেই জন্য আমার পেশেন্টের পকেটের দিকে তাকিয়ে আমার প্রেসক্রিপশনটা রেডি করতে হবে। যে যেমন পাবে তাকে সেই লেভেল থেকে আমাকে চিকিৎসা দিতে হবে, যাতে সে চিকিৎসাটা কন্টিনিউ করতে পারে। আমি বলেছি যে ডায়াবেটিস একটা প্রোগ্রেসিভ ডিজিজ। প্রথমে যখন ধরা পড়লো হয়তো একটা মাত্র ড্রাগেই তার কন্ট্রোল থাকলো, কিন্তু যত দিন যাবে বিটা সেল ফাংশন আস্তে আস্তে ডিটেরিয়রেট করতে থাকে এবং তার ওষুধের রিকোয়ারমেন্ট বাড়তে থাকে, এবং একটা পর্যায়ে গিয়ে আলটিমেটলি A1C কন্ট্রোল রাখার জন্য তাকে ইনসুলিনই সুইচ করার প্রয়োজন হয়। নাও কাম টু দ্য ইনসুলিন থেরাপি। ইনসুলিন কি, ইনসুলিন কেন, ইনসুলিন কখন এবং ইনসুলিন কিভাবে? Insulin remains the most efficacious glucose lowering agent. It is a peptide hormone, as we know, that produced and released by pancreatic beta cell, and it is the main anabolic hormone of the body. It has two peptide chains connected by disulfide bond. So why insulin is so much important? In our body, there are some insulin dependent organs like liver, skeletal muscle, myocardium, adipose tissue. In these organs, insulin acts as key for entry of the sugar into the cell. যখন ইনসুলিন এই রিসেপ্টরের সাথে বাইন্ড করবে তখন এই গ্লুকোজের ইনসুলিন ডিপেন্ডেন্ট সেলের গ্লুকোজ রিসেপ্টর ওপেন হবে এবং গ্লুকোজ সেলের ভিতরে ঢুকে এনার্জি প্রোডাকশন করবে। যদি ইনসুলিন বডিতে না থাকে অথবা ইনসুলিন সেন্সিটিভিটি কম থাকে তাহলে কিন্তু এই গ্লুকোজ চ্যানেল ওপেন হবে না এবং এই লিভার সেল, ফ্যাট সেল, মাসল সেল এগুলোতে গ্লুকোজ ঢুকতে পারছে না, এনার্জি তৈরি হতে পারছে না, হাইপারগ্লাইসেমিয়া হচ্ছে এবং হাইপারগ্লাইসেমিয়া যাবতীয় সাইড এফেক্ট ম্যানিফেস্টেশন হচ্ছে। হাউ ইনসুলিন লোয়ার ব্লাড গ্লুকোজ লেভেল? বডিতে যখন গ্লুকোজ বেড়ে যাচ্ছে তখন ইনসুলিন তিনটা জায়গায় মেইন কাজ করছে। মাসল এবং অ্যাডিপোজ টিস্যুতে গ্লুকোজ আপটেক, গ্লুকোজ স্টোরেজ বাড়াচ্ছে, আর লিভার থেকে গ্লুকোজের প্রোডাকশন কমাচ্ছে। আলটিমেটলি ব্লাডে গ্লুকোজ লেভেলটা কমিয়ে দিচ্ছে, এটাই তার কাজ। ডিসকভারি অফ ইনসুলিন, যে ইনসুলিনে আমরা এত কথা বলছি সেটা কিভাবে আবিষ্কার হয়েছিল? ডিসকভারি অফ ইনসুলিন ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট মেডিকেল ডিসকভারিজ অফ দ্য লাস্ট সেঞ্চুরি। লেটস ট্রাভেল ব্যাক এ লিটল 100 years back. In 1889, two German researchers, Oskar Minkowski and Joseph van Mering, found that when pancreas gland was removed from the dogs, the animals developed symptoms of diabetes and died soon afterwards. This led to the idea that pancreas was the site where pancreatic substance insulin were produced. In 1910, Sir Edward Albert Sharpe suggested only one chemical was missing from the pancreas in people with diabetes. He decided to call this chemical insulin, which comes from the Latin word insula, which means island. In 1921, the great year of invention of insulin, a young surgeon named Frederick Banting and his assistant Charles Best figured out how to remove this insulin from a dog's pancreas. When they injected this material in a dog with diabetes, that dog severe diabetes remained alive for 70 days. The dog died only when there was no more extract. So in January 1922, this was the first person, একটা 14 বছরের ছেলে যে type 1 diabetes ছিল, who first received this injection of insulin. Within 24 hours, this Leonard in Toronto hospital recovered, and his dangerously high blood glucose level dropped to near normal level. So this Leonard Thompson was the first person to receive insulin in 1922. You can see that this is a Toronto Daily Star from 1922, where it was published, Toronto Doctors on Track of Diabetes Cure. And for this invention in 1923, Banting and Mackler received Nobel Prize in Medicine, which they shared with Best and Collins. And it was the saying of this person, Banting, that insulin belongs to the world. This year, in 2021, we are celebrating 100 years of insulin discovery. Initially, this insulin was animal insulin from 1922 to 1982, but in case of animal insulin, there was chance of hypersensitivity reaction. Then from 1982, there comes human insulin, which is more active and there is less hypersensitivity reaction. And from 1996, there comes the analog insulin, which were produced by recombinant DNA technology. And these analog insulins are more near physiological action. They are more meal-friendly, user-friendly, but they are a bit expensive. So this is the journey of insulin, which is going on. When to start insulin? আমরা কখন একটা পেশেন্টে ইনসুলিন শুরু করব? টাইপ 1 ডায়াবেটিস আমার কোনো অপশন নাই। অল টাইপ 1 পেশেন্ট যখনই ডায়াগনোসিস হচ্ছে আমাকে ইনসুলিন সুইচ করতে, ইনসুলিনই স্টার্ট করতে হবে, নো আদার অপশন। ইন কেস অফ টাইপ 2, আমরা যদি ওরাল ড্রাগ দিয়ে স্টার্ট করে আলটিমেটলি HbA1c রিচ করতে না পারি,
তখন দিব। আর কখন কখন দিব? Pregnancy with diabetes, acute metabolic decompensation like diabetic ketoacidosis, acute MI, any acute infective condition during surgery or before after surgery, trauma, complications of diabetes like nephropathy, retinopathy in case of liver failure and renal failure. এমনকি পেশেন্টের অন স্পট প্রথম ডায়াগনোসিসেও কিন্তু আমার ইনসুলিন দিয়ে শুরু করা লাগতে পারে। কখন? যদি পেশেন্টের ব্লাড গ্লুকোজ লেভেল ডেঞ্জারাসলি হাই, দ্যাট ইজ মোর দেন 16.7 মিলিমোল পার লিটার হয়, A1C মোর দেন 10% হয়, পেশেন্টের সিমটমস অফ হাইপারগ্লাইসেমিয়া হয় লাইক পলিউরিয়া, পলিডিপসিয়া, এবং পেশেন্টের যদি এভিডেন্স অফ ক্যাটাবলিজম যেমন ওয়েট লস থাকে, তার মানে এই প্রবলেমগুলো যদি তার থাকে, তাহলে আমার কিন্তু প্রথম ডায়াগনোসিসের প্রথম সেটিংয়েই আমার ইনসুলিন দেওয়ার প্রয়োজন হতে পারে। আমরা যদি আমাদের প্রথম পেশেন্ট যার সিনারিও দিয়ে শুরু করেছিলাম তার কথা মনে করি, তার আরবিএস ছিল 22, তার HbA1c ছিল 11% এর বেশি, তার পলিউরিয়া ছিল। অতএব সব দিক থেকেই তাকে ইনসুলিন ছাড়া আমার আর কোনো ট্রিটমেন্ট অপশন নাই। কখন আমরা ইনসুলিন স্টার্ট করব? আমাদের একটা পেশেন্টদের কমন ধারণা হচ্ছে ইনসুলিন হচ্ছে লাস্ট রিসোর্ট, কিন্তু ইনসুলিন কিন্তু ট্রিটমেন্টের শুরুতে যে কোনো সময় শুরু করা যায় ফর প্রপার কন্ট্রোল অফ ব্লাড গ্লুকোজ লেভেল। Is there any other use of insulin other than diabetes? Yes, we can use insulin in case of hyperkalemia to for entry of the potassium into the cell. Now, what are the types of insulin? There are basically 3 types of insulin. Basal insulin, which maintain the blood sugar level 24 hours and mainly important to control fasting blood sugar level. The prandial or bolus insulin, which is given before each meal, and premixed or biphasic insulin, which is the combination of this basal and this bolus insulin. So basal insulin, the dose of insulin used to treat a constant background level of glucose in the blood is called the basal insulin. Its main job is to keep the blood glucose level stable during periods of fasting, like sleeping. There are 3 main types of basal insulin: intermediate acting insulin, long acting, and ultra long acting insulin. This intermediate acting insulin must be usually given twice a day, like Humulin N, Insuletard. The long acting insulin like Ditamir and Glargine, they work 24 hours, so they are given once a day. And ultra long acting insulin, it is a degludec, it can work up to 42 hours. So there are these 3 types of basal insulin. If we give long acting or ultra long acting insulin like Glargine, usually we give once a day. There are peakless, no peak of this level, and usually given at bedtime, but can be given at any time of the day. And if we give intermediate acting insulin like NPH, we must give twice a day, 12 hourly. And now the bolus insulin or the prandial insulin, which must be given before each meal, like they are usually given 3 times per day. They are rapid acting analog like Aspart, Glulysin, Lispro. Short acting or soluble insulin, the most commonly used insulin, a clear insulin like Humulin R, Insul R, Actopin. The premixed insulin, that these are the user friendly insulin যেখানে short acting এবং long acting or ultra short acting, ultra long acting এর combination দেওয়া হয় যাতে পেশেন্টকে বারবার প্রিক করতে না হয় এবং পেশেন্ট সহজে ইউজ করতে পারে, লাইক Insul 3070, Maxulin 3070, Humulin 7030 and Novomix 30. এখানে এই 30টা হচ্ছে short acting component and 70টা হচ্ছে intermediate or long acting component. Newer combination insulin degludec, যেটা ultra long acting, and insulin aspart combination is একটা commercial name হচ্ছে Ryzodec. What is the newest insulin? Insulin continuously evolve হচ্ছে, নতুন নতুন জিনিস regularly আসছে. In June 2020, FDA has approved a new ultra rapid acting insulin Lumzef by Eli Lilly. আরেকটা ইনসুলিন যেটা on the way, সেটা হচ্ছে first once weekly insulin, যেটা নাম হচ্ছে insulin Icodec, যার টার্মিনাল হাইফ লাইফ 196 আওয়ার্স। এই ইনসুলিনটা যখন অ্যাভেলেবল হবে তখন পেশেন্টের ইনসুলিন ভিতে অনেকটাই কমে যাবে, সপ্তাহে মাত্র একবার প্রিক করতে হবে। সেক্ষেত্রে তার রিপিটেড প্রিক বা নিডল ফোবিয়াটা অনেকটাই আমরা ওভারকাম করতে পারবো। So these are the main types of insulin. The rapid acting insulin analog and short acting insulin must be given before meal. Intermediate acting insulin and long acting insulin, there is no relation with food. These are the types of insulin. Now, what do you mean by basal bolus, and what is the difference between basal bolus and premixed insulin? This is the basal bolus insulin. এখানে রাতে একটা basal dose দেওয়া হবে এবং 3টা মেইন মিলের আগে 3টা bolus dose দিতে হবে। তার মানে তাকে 4 বার প্রিক করতে হচ্ছে। এই ধরনের কম্বিনেশন আমরা পেশেন্টের ইউজুয়ালি হসপিটাল সেটআপে ব্যবহার করি যখন আমাদের স্ট্রিক্ট ব্লাড সুগার কন্ট্রোল প্রয়োজন হয় এবং রেগুলারলি আমরা মনিটর করতে পারি। এক্ষেত্রে মোর
টাইট কন্ট্রোল অফ ব্লাড সুগার সম্ভব হয়। কিন্তু যখন পেশেন্টকে আমরা বাসায় পাঠাবো অথবা আমি আউটডোর হিসেবে পেশেন্টকে দেখছি, সে কিন্তু কখনোই 4 বার প্রিক নিতে রাজি হবে না। তাদের জন্য আমাদের প্রিমিক্স ইনসুলিন, যেখানে শর্ট এবং লং অ্যাক্টিং এ কম্বিনেশন থাকবে। আমাকে দিনে 2 বার প্রিক করতে হবে, একটা সকালে এবং একটা রাত্রে। এখানে শর্ট অ্যাক্টিংটা তার বিফোর মিল আফটার মিল সুগার কন্ট্রোল করবে এবং লং অ্যাক্টিংটা সারাদিনে বেজাল কম্পোনেন্ট হিসেবে কাজ করবে। কাজে আমি আউটডোর হিসেবে অথবা পেশেন্টের বাসায় ম্যানেজের জন্য প্রিমিক্স প্রেফার করব। হসপিটাল সেটআপে আমি মোর টাইট কন্ট্রোলের জন্য বেসাল বোলাস প্রেফার করব। বেসাল বোলাস ইনসুলিন হচ্ছে নিয়ার ফিজিওলজিক ইন অ্যাকশন। হাউ টু অ্যাডমিনিস্টার। ইনসুলিন দেওয়ার শুরুতে আমাকে ইনসুলিন দেওয়ার জন্য যা জিনিসপত্র লাগবে তাকে একসাথে গুছিয়ে নিতে হবে, যেমন ইনসুলিন সিরিঞ্জ, ইনসুলিন ভায়াল অথবা পেন। আমাকে অ্যালকোহল প্যাড নিতে হবে, হাত ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর আমি ইনসুলিনটা কারেক্ট ডোজে তুলবো। তোলার পরে আমি কি করব, এই জায়গাটা ভালো করে ক্লিন করে 90 ডিগ্রিতে, 90 একটু ফোল্ড করে 90 ডিগ্রিতে আমি ইনজেক্ট করব। কোথায় কোথায় দিতে পারি? অ্যাবডোমেন, এখানে সবচেয়ে ভালো অ্যাবজর্পশন এরিয়া, র্যাপিড অ্যাবজর্পশন হয়। থাইতে দিতে পারি, আমরা আর্মসে দিতে পারি, আর হচ্ছে বাটকে দিতে পারি। পেশেন্টের জন্য অ্যাবডোমেনটা সবচেয়ে ইজি, এখানে ব্যথা কম লাগে, অনেক বড় সারফেস এরিয়া থাকে, সে সহজে নিজে অ্যাডমিনিস্টার করতে পারে। দেখা যাচ্ছে যে অ্যাবডোমেন হচ্ছে ফাস্টেস্ট অ্যাবজর্পশন এরিয়া। প্রত্যেকের জন্য একটা বেসিক ইনফরমেশন, বি অ্যাওয়ার, ডোন্ট শেয়ার। একটা বাসায় বাবা মা বা একাধিক ব্যক্তির ডায়াবেটিস থাকতে পারে, কখনোই একই নিডল দিয়ে দুইজন ইনসুলিন দিতে পারবে না। ওয়ান ইনসুলিন পেন অর ওয়ান ইনসুলিন সিরিঞ্জ অনলি ফর ওয়ান পারসন। হোয়াট আর দ্য সাইড এফেক্টস অফ দিস ইনসুলিন থেরাপি? আমরা সবচেয়ে যেটা নিয়ে ভয় পাই সেটা হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া। সেজন্য ইনসুলিন দেওয়ার শুরুতেই রোগীকে হাইপোগ্লাইসেমিয়ার সাইন সিমটম এবং হাইপোগ্লাইসেমিয়া হলে কি করতে হবে শিখিয়ে দিতে হবে। আদারওয়াইজ একবার যদি পেশেন্টের হাইপো হয়ে যায়, সে কিন্তু ভয় পেয়ে যাবে, সে কিন্তু আর দ্বিতীয় ইনসুলিন নেওয়ার দ্বিতীয়বার সাহস করবে না। এছাড়া আর কি হতে পারে? ওয়েট গেইন হতে পারে, পেরিফেরাল ইডেমা হতে পারে, ইনসুলিন অ্যান্টিবডিজ তৈরি হতে পারে, ইউজুয়ালি অ্যানিমাল ইনসুলিনে হয়, হিউম্যান ইনসুলিনে হয় না। লোকাল অ্যালার্জি হতে পারে, এক্ষেত্রে আমাকে ব্র্যান্ড চেঞ্জ করে দিতে হবে। লাইপোঅ্যাট্রফি, লাইপোডিস্ট্রফি হতে পারে ইনজেকশন সাইট, আর ইনজেকশন সাইটে স্কারিং, অ্যাবসেস হতে পারে। এখানে দেখানো হচ্ছে যে ইনসুলিন সাইটে অ্যাবসেস, যদি পেশেন্ট একই নিডল দীর্ঘ দিনের পর দিন ব্যবহার করে, পেশেন্ট যদি ভালো করে অ্যাসেপ্টিক প্রিকশন না নেয়, যদি সে সাইডটা রোটেট না করে, তাহলে এই ধরনের অ্যাবসেস তৈরি হয়ে যেতে পারে। এক্ষেত্রে অবশ্যই আমাকে সাইডটা চেঞ্জ করে দিতে হবে। এখানে দেখানো হচ্ছে যে ইনসুলিনের লাইপোঅ্যাট্রফি, লাইপোডিস্ট্রফি, একই সাইটে যদি বারবার প্রিক করা হয়, তাহলে ওই অ্যাডিপোজ টিস্যুটা অ্যাট্রফি হয়ে এরকম একটা চেহারা নিতে পারে। এটা প্রিভেন্ট করার জন্য আমার পেশেন্টকে শিখাতে হবে ইনসুলিনের সাইট রোটেট করতে হবে, তাকে ঘুরায় দিতে হবে বিভিন্ন জায়গায়, যাতে একই জায়গায় রিপিটেড প্রিক না হয়। এখন আসি আমরা ইনসুলিন ডেলিভারি ডিভাইসেস। কমনলি দুইটা ডিভাইস অ্যাভেলেবল, একটা হচ্ছে পেন আর একটা হচ্ছে সিরিঞ্জ। তাহলে এই সিরিঞ্জ এবং ভায়াল আর হচ্ছে পেন। যখন আমি সিরিঞ্জ এবং ভায়াল দিয়ে অ্যাডভাইস করব, তাহলে আমার ওই যদি ভায়ালটা আমার ফ্রিজে রাখা থাকে, তাহলে আমি কিছুক্ষণ আগে বের করে, ইউজের কিছুক্ষণ আগে বের করে নর্মাল টেম্পারেচারে, রুম টেম্পারেচার নিয়ে আসবো, তারপর রিকোয়ার্ড ডোজটা তুলবো, তারপরে ওইভাবে অ্যাডমিনিস্টার করব। এবং এখানে ইউনিট 100 এবং ইউনিট 40 জিনিসটা লেখা থাকে। ইউনিট 100 মানে হচ্ছে 1 ml এর মধ্যে 100 ইউনিট ইনসুলিন থাকবে। আমি যদি ইউনিট 100 ইনসুলিনের ভায়াল ব্যবহার করি, আমাকে অবশ্যই ইউনিট 100 এর সিরিঞ্জই ব্যবহার করতে হবে। এটা অবশ্যই মিলিয়ে নিতে হবে, না হলে কিন্তু 2.5 গুণ কম বেশি হয়ে যাবে। পেন খুবই ইউজ করা সহজ। এখানে আমি ঘুরিয়ে আমার যতটুকু দরকার অতটুকু নিয়ে জাস্ট কলমের মতন প্রিক করবো, এবং এটা সুই অনেক চিকন থাকে, ব্যথা খুবই কম লাগে, পেশেন্ট অত্যন্ত সহজে এটা অ্যাডমিনিস্টার করতে পারে। পেন আবার দু ধরনের আছে, একটা হচ্ছে ডিসপোজেবল, ব্যবহার করে ফেলে দিব, আর একটা হচ্ছে রিইউজেবল, যেটা হচ্ছে আমার কার্টিজ বা আগের দিনের কালি কলমের মতন কার্টিজ ভরে ব্যবহার করব। এক্ষেত্রে আমি একবার কলম কিনে ফেলে শুধু কার্টিজটা খরচ হবে, তুলনামূলক খরচ অত বেশি হবে না। এখন রোগীকে যখন আমি প্রথম ইনসুলিন শুরু করতে যাচ্ছি, তাকে আমি জিজ্ঞেস করলাম যে আপনি কলম নেবেন নাকি আপনি সিরিঞ্জ এন্ড ভায়াল নেবেন। তো পেশেন্ট জিজ্ঞেস করতে পারে কোনটা আমার জন্য ভালো। রোগীর জন্য যেটা আনন্দের বিষয় সেটা হচ্ছে there is no superiority of pen devices versus syringe for glycemic control. ব্লাড সুগার কন্ট্রোলের ক্ষেত্রে দুইটা ডিভাইসের কোনো পার্থক্য নেই। পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে ব্যবহারে। পেন ডিভাইস যেটা, সেটা নিডল অনেক থিন থাকে, অনেক ইজিলি অ্যাডমিনিস্টার করা যায়, পেইন কম লাগে, অ্যাকিউরেট ডোজিং হয়। কাজে পেশেন্টের যদি পকেটে যথেষ্ট পয়সা থাকে, পেশেন্ট যদি অ্যাফ্লুয়েন্ট হয়, পেশেন্ট যদি এফোর্ড করতে পারে, অবশ্যই পেন প্রেফার। কিন্তু পেশেন্ট যদি এফোর্ড করতে না পারে, মন খারাপ করার কিছু নাই, কারণ ইনসুলিন সিরিঞ্জ এবং ভায়াল দিয়ে একই রকম গ্লাইসেমিক কন্ট্রোল সম্ভব, পেশেন্ট যদি সব নিয়ম মেনে ইনসুলিন অ্যাডমিনিস্টার করে। নিউয়ার ডিভাইসেস কি আছে? ইনসুলিন পাম্প, এটা মোর ফিজিওলজিক ইন অ্যাকশন, এখানে মাল্টিপল প্রিক
করার প্রয়োজন হয় না, একটা ছোট্ট ডিভাইসের মধ্যে ইনসুলিনটা দেওয়া থাকবে, এখানে ইনসুলিন ইনফিউশন সেট থাকবে, অনেক সময় ব্লাড সুগার মনিটরিং এর একটা ডিভাইস লাগানো থাকে, এই ব্লাড গ্লুকোজ মনিটর করে এখানে পেশেন্ট নিজেও ইনসুলিন দেওয়া কম বেশি করতে পারে। এবং এখানে সুবিধা যেটা হচ্ছে যে তাকে বারবার প্রিক করতে হচ্ছে না, একবার ইনসার্ট করে 2-3 দিন পর পর সেখানে ইনফিউশন সেটটা চেঞ্জ করতে হয়। বাংলাদেশে এই ইনফিউশন পাম্প অ্যাভেলেবল আছে, একটাই সমস্যা যেটা একটু এক্সপেন্সিভ অবশ্যই, এবং এটা ইউজ করতে হলে পেশেন্টকে ওয়েল এডুকেটেড হতে হবে, তাকে ডোজ টাইট্রেট করার প্রয়োজন হতে পারে এবং ওই দেখে দেখে তাকে ডোজ দেওয়ার প্রয়োজন হতে পারে। আরো নিউয়ার ডিভাইস কি আসছে যেটা একদম পেইনলেস ডেলিভারি, সেটা হচ্ছে ইনসুলিন প্যাচ। এটা এখনো বাজারে আসে নাই। ইনসুলিন প্যাচেস আর কারেন্টলি এক্সপেরিমেন্টাল ফর্ম অফ ইনসুলিন delivery that are an early stage of research. Insulin patch aims to painlessly deliver insulin through the skin, similar to other transdermal patches. তো ইনসুলিন প্যাচ যখন চলে আসবে পেশেন্টে কিন্তু এই নিডল ফোবিয়াটা আর থাকবে না। রুটস অফ ইনসুলিন অ্যাডমিনিস্ট্রেশন, এতক্ষণ আমরা যেটা বলছি যে সাবকিউটেনিয়াস রুটটাই হচ্ছে প্রেফার্ড রুট, এছাড়া ইমার্জেন্সিতে আমরা ইন্ট্রাভেনাস রুট দিই। কিন্তু এই সাবকিউটেনিয়াস রুটের ক্ষেত্রে সবচেয়ে যেটা প্রবলেম, পেশেন্ট ইনজেকশন পেয়ে, নিডল ফোবিয়া, লাইপোডিস্ট্রফি, নন কমপ্লায়েন্স, পেরিফেরাল হাইপার ইনসুলিনিমিয়া। সেই জন্য কি করা হচ্ছে, the need exists for delivering insulin in a minimally invasive or non-invasive and most physiological way. কি কি রুট আছে? অনেক রুটই আন্ডার ইভালুয়েশন আছে, তার মধ্যে সাবকিউটেনিয়াস রুটের পরে প্রথম যে রুটটা বাজারে আসে সেটা হচ্ছে ইনসুলিন ইনহেলার। আসে প্রথমে এক্সোবেরা, পরে এটা খুব বেশি মার্কেট পায় না, পরে আসছে এখন আফ্রিজা। এটা অনেক ইজি টু ইউজ, নন ইনভেসিভ, পেশেন্টসের কমপ্লায়েন্স ভালো, র্যাপিড অনসেট অফ অ্যাকশন। কিন্তু তারপরেও কেন মার্কেট পাচ্ছে না? কারণ এটা কস্ট বেশি এবং এটার সাথে কনসার্ন হচ্ছে যে আস্তে আস্তে পালমোনারি ফাংশন ডিক্লাইন করতে পারে। আরেকটা সমস্যা হচ্ছে যে পেশেন্টস ওয়ার রিকোয়ার্ড টু আন্ডারগো পালমোনারি ফাংশন টেস্ট বিফোর ট্রিটমেন্ট ইনিশিয়েশন, আফটার 6 months and annually thereafter। মানে পেশেন্টকে 6 মাস পর প্রথমে এবং তারপর প্রত্যেক বছর লাং ফাংশন টেস্ট করতে হবে। স্মোকারদের ইনহেলার দেওয়া যাবে না, ইনসুলিন ইনহেলার ইউজ করা যাবে না। তাহলে এটা যদিও অনেক ইউজার ফ্রেন্ডলি, তারপর এই সমস্যাগুলো থাকার কারণে ইনহেলার ইনসুলিন খুব বেশি মার্কেট পায় নাই। ওরাল ইনসুলিন যেটা যদি চলে আসে তাহলে পেশেন্টদের আর কোনো ইনসুলিন ভীতিই থাকবে না, এটা সবচেয়ে বেশি ফিজিওলজিক্যাল অ্যাকশন হবে। এবং সার্টেন ওরাল ইনসুলিন প্রিপারেশন লাইক ক্যাপসুলিন ORMD 0801 IN105 completed phase 1 and phase 2 trial with promising result. এই ওরাল ইনসুলিনের একটাই অসুবিধা হচ্ছে যেহেতু ইনসুলিন একটা প্রোটিন, এটা ডাইজেশন হয়ে যেতে পারে, এই জন্য এটাকে ন্যানো পার্টিকেলের সাথে অ্যাটাচ করে দেওয়া হয় যাতে এই ডাইজেশন অ্যাভয়েড করতে পারে, এই জন্য পরিমাণ বেশি লাগে, কস্টিং বেশি হয়। কিন্তু তারপর যদি ওরাল ইনসুলিন বাজারে আসে, রোগীরা অনেক বেশি ইনসুলিন ব্যবহারের ব্যাপারে আগ্রহী হতে পারে। These are the other routes of insulin on trial. So how to start and calculate this dose? ইনসুলিন আমরা যখন ডিসিশন নিলাম যে না ওরাল ড্রাগে হচ্ছে না, ইনসুলিনে সুইচ করতে হবে, তো প্রথমে আমি বেসাল ইনসুলিন দিয়ে শুরু করব। বেসাল ইনসুলিন 0.1 to 0.2 ইউনিট পার কেজি এট বেড টাইম। সাপোজ যদি 60 কেজি রোগী হয় তাহলে 6 to 12 ইউনিট এট বেড টাইম দিয়ে শুরু করব, আস্তে আস্তে ডোজ বাড়াবো। যখন দেখা যাচ্ছে না শুধু বেসাল ইনসুলিন দিয়ে, ওরাল ড্রাগ দিয়ে আমার পোস্ট প্রান্ডিয়ালটা কন্ট্রোল হচ্ছে না, তখন আমাকে বেসাল বোলাস অথবা প্রিমিক্স ইনসুলিনে সুইচ করতে হবে। এবং এক্ষেত্রে সচরাচর 0.2 to 0.3 আপ টু 0.5 ইউনিট পার কেজি পার ডে প্রয়োজন হয় অ্যাকর্ডিং টু ব্লাড সুগার লেভেল। যার কন্ট্রোল ভালো তাকে একটু কম, যার কন্ট্রোল খারাপ তাকে একটু বেশি দিয়ে শুরু করব। এবং যখন আমি টোটাল ডোজটা ক্যালকুলেট করব, তার 2/3 যদি আমি প্রিমিক্স ইনসুলিন দিই 2/3 দিব মর্নিং এ, 1/3 দিব নাইটে। আর যদি আমি বেসাল বোলাস দিই তাহলে আমাকে 50% দিতে হবে বেসাল, বাকি 50% এর 1/3 করে বোলাস হিসেবে দিতে হবে। কিভাবে দিব আমি যদি প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই, সাপোজ একটা 60 কেজি পেশেন্ট কমনলি আসলো আপনার কাছে, আমি বেসাল বোলাস দিয়ে শুরু করতে চাচ্ছি, তাহলে হাইয়েস্ট আমি 0.5 ইউনিট ধরে যদি ধরি তাহলে তো 30 ইউনিট ইনসুলিন লাগবে সারাদিনে। এই 30 ইউনিটের 50% অর্থাৎ 15 ইউনিট দিব তাকে আমি বেসাল ফর্মে, সাপোজ হচ্ছে ইনসুলিন গ্লার্জিন 15 ইউনিট at 10 PM, দ্যাট ইজ এট বেড টাইম। আর বাকি যে 15 ইউনিট থাকছে তাকে আমি 3 ভাগে ভাগ করে 5 ইউনিট বিফোর ইচ মিল, 5 + 5 + 5 সাপোজ ইনসুল আর সাবকিউটেনিয়াস 30 মিনিটস বিফোর মিল। এটা একটা কমনলি ইউজ প্রেসক্রিপশন। এখানে যদি পেশেন্ট দেখা যাচ্ছে না লাঞ্চে বেশি খাচ্ছে, আমি সকালের ডোজ রাতের ডোজ কমিয়ে লাঞ্চের ডোজটাকে হয়তো একটু বাড়িয়ে দিলাম, এটা আমি অ্যাডজাস্ট করে নিই। আর আমি যদি প্রিমিক্সড ইনসুলিন দিতে যাই ওই একই ব্যক্তিকে, তার 60 কেজি ওজন, এই 30 ইউনিট আমি 2/3 দিব মর্নিং এ, 1/3 দিব নাইটে, 2/3 হিসাব করলে আসে 20 আর রাতে আসবে তাহলে 10। সাপোজ ইনসুল 30 70 20 + 0 + 10 সাবকিউটেনিয়াস 30 মিনিটস বিফোর মিল।
এবং এই ডোজ আমরা এটা জাস্ট শুরু করব, এরপর কিন্তু আমাকে ব্লাড সুগার দেখে ইন্ডিভিজুয়ালাইজ ম্যানেজমেন্ট দিতে হবে। ইনসুলিনের একটা জিনিস যেটা হচ্ছে কোনো এক পেশেন্টের সাথে আরেক পেশেন্টের ম্যানেজমেন্টকে মিলানো যাবে না, আমাকে ইন্ডিভিজুয়ালাইজ ম্যানেজমেন্ট দিতে হবে, তার লাইফস্টাইল, তার খাবার, তার ফুড হ্যাবিট, তার সবকিছু বিবেচনা করে। এটা আমার একটা স্টার্টিং ডোজ, এটা আমার একটা গাইডলাইন, কিন্তু এটা আমি স্ট্রিক্ট এটাই ফলো করতে হবে তা না, আমি পেশেন্ট টু পেশেন্ট এটা ভ্যারি করবে। ইনসুলিন কিভাবে স্টোর রাখতে হয় এটা যারা ইনসুলিন ব্যবহার করছে সবার জন্য খুবই জানা জরুরি, যে ইনসুলিনের মধ্যে একটা এক্সপায়ারি ডেট লেখা থাকে। ইনসুলিন কেনার পর আমি যদি অনেকগুলো একসাথে কিনি, নর্মাল ফ্রিজে রেখে দিব, এবং আমি যখন ভায়ালটা খুলে ফেলাম অথবা পেনটা খুলে ফেলাম, এরপরে কিন্তু হাইয়েস্ট 28 ডেজ এর মধ্যে আমার ব্যবহার শেষ হোক না হোক আমাকে এটা ডিসকার্ড করতে হবে। 28 দিন খুবই ইম্পর্টেন্ট খুলে ফেলার পরে। এবং আমি যদি পেন ডিভাইস ইউজ করি, আমি ঘরের নর্মাল টেম্পারেচারে ঠান্ডা জায়গায় রেখে দিতে পারবো, আমার ফ্রিজ খুব জরুরি না। এখানে দেখানো হয়েছে, এটা খুবই প্র্যাকটিক্যাল, যে ইনসুলিন আমি যখন স্টার্ট করছি ওটা আমি ডেটটা লিখে রাখবো, যখন এক্সপায়ারি ডেট ওভার হয়ে যাবে এটাকে আমাকে ডিসকার্ড করতে হবে, আর খুলে ফেলার পর 28 ডেজ পর আমাকে অবশ্যই ডিসকার্ড করতে হবে। এবং সবসময় ডাইরেক্ট সান এক্সপোজার থেকে দূরে রাখতে হবে, কারণ এটা প্রোটিন, এটা যদি ডাইরেক্ট সূর্য রশ্মিতে থাকে ডিনেচার্ড হয়ে যাবে। যখন আমি ট্রাভেল করব তখন কি করব, এই যে বিশেষ করে হজে যাচ্ছে রোগীরা, লম্বা জার্নি করছে, তখন তারা কি করবে, তখন এই ইনসুলিন ক্যারিং কিছু ডিভাইস, কিছু পাউচ পাওয়া যায়, ব্যাগ পাওয়া যায়, সেগুলোর মধ্যে 24 আওয়ার্স পর্যন্ত খুব কনভিনিয়েন্ট ওয়েতে ইনসুলিন স্টোর করা যায়, কোনো সমস্যা হয় না। মর্নিং হাইপারগ্লাইসেমিয়া দুটো টার্ম, সোমোগি এফেক্ট এবং ডন ফেনোমেনন, এটা আমাদের কি একটু বুঝতে হবে। দেখা যাচ্ছে পেশেন্টের সুগার ফাস্টিংটা কন্ট্রোল হচ্ছে না, আমি রাতে ইনসুলিন বাড়াচ্ছি তাও কন্ট্রোল হচ্ছে না, বাড়াচ্ছি কন্ট্রোল হচ্ছে না, কিন্তু তাহলে ব্যাখ্যাটা কি? এখানে দুটো এফেক্ট হতে পারে। একটা হতে পারে আমার ইনসুলিন, যেটা বলা হচ্ছে সোমোগি এফেক্ট, আমি ইনসুলিন বাড়াচ্ছি, দেখা যায় যে তার ভোরের দিকে দুইটা তিনটার দিকে গিয়ে ব্লাড সুগার লেভেল ফল করে যাচ্ছে, সে হাইপো হয়ে যাচ্ছে, এরপরে কাউন্টার রেগুলেটরি হরমোনের জন্য তার ব্লাড সুগার লেভেল আবার বেড়ে যাচ্ছে। এই পেশেন্টকে যদি আমি যত ইনসুলিন বাড়াবো তার কিন্তু মর্নিং হাইপারগ্লাইসেমিয়া ততই বেশি হবে। কাজে এই রোগীর জন্য কিন্তু আমাকে এই ডায়াগনোসিস করার পরে আমাকে কিন্তু রাতের ইনসুলিনের ডোজ কমাতে হবে, তাহলে তার এই মাঝখানে হাইপোটা হবে না। আর ডন এফেক্টটা কি, যেখানে আমার ইনসুলিনের ডোজটাই কম, তার আলটিমেটলি ব্লাড সুগার বেশি। তো সেই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে সোমুগি যেটা রাতে 2টা 3টার দিকে হাইপো হয়ে যাচ্ছে, সেখানে আমার ইনসুলিন বেশি হচ্ছে, আমাকে ইনসুলিন কমাতে হবে। আর ডন এখানে ইনসুলিনের পরিমাণটা কম আছে, আমাকে বাড়াতে হবে। তাহলে এই দুজন রোগীকে আমি কিভাবে ডিফারেন্সিয়েট করব, এরকম যদি হসপিটাল সেটআপে থাকে তাহলে আমাকে 2টা 3টার দিকে মানে ভোরে আর্লি মর্নিং এ একবার ব্লাড সুগার স্যাম্পল দেখতে হবে। যদি দেখি যে আর্লি মর্নিং 2টা 3টার দিকে তার সুগার ফল করছে, তাহলে এটা সোমোগি এফেক্ট, এবং তাহলে তার আমার রাতের ইনসুলিন ডোজটা কমিয়ে দিতে হবে। আর যদি দেখি 2টা 3টার দিকেও তার ব্লাড সুগার হাই থাকছে, তাহলে তার রাতের ডোজটা আমার বাড়াতে হবে। কাজে সবার জন্য একই ম্যানেজমেন্ট না, এইসব রোগীর ক্ষেত্রে আমাকে রাত 2টা বা 3টার সময় ব্লাড সুগার দেখার একটা ইন্ডিকেশনস আছে। I'm almost at the end of my presentation. Are you depressed because you have diabetes, or is diabetes causing you depression? The answer may be yes. Don't let diabetes get you down. I may have diabetes, but diabetes does not have me. So patient's education and motivation is the most important part of patient management in case of diabetes. আমরা কি বলবো রোগীকে, ইনসুলিন is not the last resort. It does not cause dependency. ব্লাড সুগার কন্ট্রোল করার পর প্রয়োজনে আমরা আবার ওরাল ড্রাগে ব্যাক করতে পারি। Earlier to start, better is the outcome. রোগী যদি এরপরও বোঝেন, এরপর আমি তাকে রাজি করাতে পারছি না, তখন আমি কি করবো? তখন আমার তাকে ভয় দেখাতে হবে। আপনি যদি ইনসুলিন না নেন, আপনার সুগার যদি এরকম স্কাই হাই থাকে, আপনার কিন্তু ডায়াবেটিসের কমপ্লিকেশনস গুলো আর্লি হবে। যেমন আপনি প্যারালাইসিসের বিছানায় পড়ে যেতে পারেন, আপনার অন্ধ হয়ে যেতে পারেন, আপনার হার্ট অ্যাটাক করতে পারে, আপনার কিডনি ফেল করতে পারে, আপনার ইম্পর্টেন্ট হয়ে যেতে পারেন, আপনার পা কেটে ফেলা লাগতে পারে। এরপরে অবশ্যই রোগী ভয় পাবে, এবং এই কমপ্লিকেশনস গুলো অ্যাভয়েড করার জন্য হলেও তাকে ইনসুলিন দিতে রাজি করানো যাবে। তাকে বোঝাতে হবে যে 1% HbA1c যদি আমি রিডিউস করতে পারি, 14% রিস্ক অফ এমআই কমে যায়, 21% রিস্ক অফ ডেথ রিলেটেড টু ডায়াবেটিস কমানো সম্ভব। আরেকটা সব আমাদের যে ব্যারিয়ার টু ইনসুলিন, সেটা হচ্ছে নিডল ফোবিয়া। এটা আমি কিভাবে মোটিভেট করব? যত নিউয়ার ডিভাইস তত চিকন সুই, তত ব্যথা কম, এবং সুই যদি সে 3 দিন পর পর চেঞ্জ করে অথবা সে যদি সাইড ঘুরিয়ে ঘুরে দেয় তাহলে কিন্তু খুব একটা ব্যথা লাগে না, এবং সে যদি প্রপার টেকনিকে অ্যাপ্লাই করে, তাহলে তাকে আমাকে ভালো করে ইনসুলিন দেওয়া শেখাতে হবে, এবং তাকে সে যদি এফোর্ড করতে পারে তাহলে নিউয়ার ডিভাইস দিতে হবে, তার সেক্ষেত্রে তার ব্যথাটা ওইভাবে লাগবে না, এবং সে যদি মোটিভেটেড হয় সে সবকিছুই
ওভারকাম করতে পারবে। এবং অবশ্যই ইনসুলিন স্টার্ট করার আগে তাকে আমার হাইপোগ্লাইসেমিয়া সাইন সিমটম, তার বুক পালপিটেশন হতে পারে, তার ডিজি লাগতে পারে, সে অল্টার কনসিয়াসনেস হতে পারে, এরকম যখনই তার মনে হবে সাথে তার চিনি মিষ্টি কিছু রেখে দিবে, কোনো সুগারি চকলেট রাখতে পারে, বিশেষ করে রাতে হাইপোগ্লাইসেমিয়া হয় বিছানার পাশে একটু কিছু গ্লুকোজ ড্রিঙ্ক রাখতে পারে, যাতে ওরকম মনে হয় সাথে সাথে সে জিনিসটা খেয়ে ফেলবে, যাতে তার হাইপোগ্লাইসেমিয়া না হয়। কারণ হাইপোগ্লাইসেমিয়া আমরা জানি যে ইজ মোর ডেঞ্জারাস দ্যান হাইপারগ্লাইসেমিয়া, এবং পেশেন্টের একবার হাইপোগ্লাইসেমিয়া হয়ে গেলে সে দ্বিতীয়বার ইনসুলিন নিতে অনেক দ্বিধাগ্রস্ত থাকবে। আরো একটা জিনিস খুব ভালো করে তাকে শিখাতে হবে, সেটা হচ্ছে সেলফ টাইট্রেশন অফ ইনসুলিন ডোজেস বেসড অন ব্লাড গ্লুকোজ মনিটরিং। মানে কি, আমরা লিখি কি 20+0+10+-2, এই +-2টা তাকে বুঝিয়ে দিতে হবে। তার যদি খালি পেটে সুগার বেশি থাকে তাহলে রাতের ডোজ 2 বাড়াবে, যদি খালি পেটে সুগার কমে যায় মানে আমার টার্গেটের চেয়ে কমে যায় তাহলে 2 কমাবে। একইভাবে ভরা পেটে যদি বেশি থাকে সকালে ডোজ বাড়াবে। এইভাবে তাকে +-2 আমাকে শিখিয়ে দিতে হবে। 2 ইউনিটে বেশি কিন্তু সে অ্যাডজাস্ট করবে না, বাকি সে ডাক্তারের কাছে এসে শিখে নেবে। এবং তাকে বলতে হবে যে একটা ব্লাড গ্লুকোজ চার্ট রেডি করতে, খালি পেটে দেখবে এবং ভরা পেটে দেখবে। হসপিটাল সেটআপে আমরা 6টা থেকে 7টা প্রোফাইল করি, ফাস্টিং, আফটার ব্রেকফাস্ট, বিফোর লাঞ্চ, আফটার লাঞ্চ, বিফোর ডিনার, আফটার ডিনার। বাট প্র্যাকটিক্যালি বাসায় যখন রোগী চলে যায় তার পক্ষে 6টা প্রোফাইল মেনটেন করা কখনোই ফিজিবল হয় না। সেক্ষেত্রে আমরা একটা খালি পেট বলবো, একটা ভরা পেট, সেটা লাঞ্চের পর হতে পারে, ডিনারের পর হতে পারে, যেটা তার জন্য কনভিনিয়েন্ট। এবং ওই প্রোফাইলটা যখন সে ডক্টরের কাছে ফলো আপে যাবে শো করবে, সেটা দেখে কোন জায়গার ডোজটা আমার অ্যাডজাস্ট করতে হবে সেটা আমি করে দিব। আরেকটা জিনিস, তাকে যে ব্যক্তি ইনসুলিন নেয় তাকে বলতে হবে যে লম্বা গ্যাপ দিয়ে খাবার খাওয়া যাবে না। যে খাবারটা সে 3টা মিলে খাচ্ছিল, মানে ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার, সেটাই সে 6 ভাগে ভাগ করে খাবে, যাতে তার একই খাবার একই অ্যামাউন্ট কিন্তু ভাগ মানে ফ্রিকোয়েন্সিটা বেশি হবে, যাতে তার হাইপো না হয়, আবার একবারে বেশি খিদা লেগে অনেকটুকু খেয়ে ব্লাড সুগার অনেক স্কাই হাই না হয়ে যায়। তাহলে এই 4টা পয়েন্ট ফর দ্য কমপ্লায়েন্স অফ দ্য পেশেন্ট, ড্রাগ টেকিং, ড্রাগ মনিটরিং, ডায়েটারি অ্যাডভাইস এবং এক্সারসাইজ, এই সবগুলোর উপরে আমাদেরকে এমফাসিস দিতে হবে। শুধু আমি ওষুধ লিখে দিলাম তাহলে কিন্তু অ্যাজ এ ডায়াবেটিক ডক্টর আমার কাজ শেষ হলো না, আমার তাকে প্রত্যেকটা স্টেপ সম্বন্ধে বলতে হবে। এবং রোগী ইনসুলিন দিতে রাজি হয় নাই, এটা কিন্তু আমার জন্য কোনো এক্সকিউজ না। আমি রোগীকে রাজি করাতে পারিনি, এটা আমার ব্যর্থতা। আমি যদি তাকে ঠিক মতো মোটিভেট করতে পারি, সে অবশ্যই তার নিজের ভালোর জন্য ইনসুলিন দিতে মোটিভেটেড হবে, তার ব্লাড সুগার কন্ট্রোলের জন্য। কাজে এখানে একজন ডায়াবেটিক্সের যে চিকিৎসা দিবে তাকে কিন্তু জাস্ট ওষুধ লিখে দিয়ে ডাক্তার হওয়া যাবে না, তাকে রোগীর সাথে প্রচুর কমিউনিকেট করতে হবে, তাকে হেলথ এডুকেশন দিতে হবে। এত কিছু পরেও আপ টু দ্য মার্ক সুগার কন্ট্রোল হচ্ছে না, কিছু কিছু জিনিস আমাদের অ্যাড্রেস করতে হবে। যেমন ইনসুলিন ডেলিভারি টেকনিক তার ঠিক হচ্ছে কিনা, সে সাইড রোটেট করছে কিনা, সে সুই চেঞ্জ করছে কিনা, না একই সুই দিয়ে দিনের পর দিন দিচ্ছে, তাই ইনসুলিনটা কোথা থেকে কিনেছে। যেমন আমি পুরান ঢাকায় প্র্যাকটিস করি, ওখানে রোগীদের যদি বলে যে আপনি ইনসুলিন কোথা থেকে কিনেছেন, হয়তো বললো গুলিস্তান থেকে অথবা মিডফোর্ড থেকে, তো দেখা যায় যে মিডফোর্ডের ইনসুলিন অনেক সময় নকল পড়ে। তো তাদেরকে বলতে হবে যে ভালো রিকগনাইজ দোকান থেকে অথবা ডায়াবেটিক হসপিটাল যেখানে কোল্ড চেইন মেনটেন করে, এরকম রিকগনাইজ জায়গা থেকে যাতে ইনসুলিনটা কিনে। তার লাইফস্টাইল কেমন, তার ফুড হ্যাবিট কেমন, তার স্লিপ প্যাটার্ন কেমন। সাপোজ তার ফাস্টিং কন্ট্রোল করতে পারছি না, হ্যাঁ ব্লাড সুগার, সে রাতে ঘুমাচ্ছে না, সে রাত যাচ্ছে, তার স্ট্রেসড খুব, সেক্ষেত্রে আমার কিন্তু শুধু ইনসুলিন বাড়ালে হবে না, তার স্ট্রেস কমানোর জন্য কিছু অ্যাডভাইস দিতে হবে অথবা মেডিকেশন দিতে হবে, তার ঘুমের ইমপ্রুভমেন্ট করাতে হবে, না হলে কিন্তু আমি তার টোটাল ম্যানেজমেন্টে আসতে পারবো না। তো আমি একদমই শেষে চলে এসেছি। আমার টেক হোম মেসেজ গুলো কি কি? Ultimate goal of management of diabetes is good glycemic control, avoiding hypoglycemia. What is good glycemic control? HbA1c less than 7%, pre-prandial around 7, post-prandial less than 10. Insulin is not a curse or not the last resort. The sooner the better is to initiate insulin to prevent complications. ম্যানেজমেন্ট মাস্ট বি ইন্ডিভিজুয়ালাইজড। এখানে আমি রেডিমেড জামা কিনে আনতে পারবো না, আমাকে টেলারে গিয়ে প্রত্যেকটা পেশেন্ট বুঝে তাকে জামা করে রেডি করে দিতে হবে। And the most important point is motivation. Motivation of the patients in a positive way and involving them in their own diabetic management is utmost importance. মাত্র কিছুদিন আগে লাস্ট 14 নভেম্বর ছিল ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে। এই বছরের প্রতিপাদ্য ছিল ডায়াবেটিস সেবা নিতে আর দেরি নয়। Will we allow diabetes to ruin our life, to destroy our life? Will diabetes be a barrier between me and a happy normal life? Must not. We must try together to have good control on blood sugar and enjoy near normal life, avoid complications of diabetes. Thank you very much. Thank you very much for patient hearing. Thank you so much, ma'am, for this such nice presentation. I must say this was one of the most informative and greatly illustrated presentation ever. Thank you again, ma'am. এই পর্যায়ে এক্সপার্ট ওপিনিয়নের পালা। আমরা সবাই জানি আমাদের আজকের প্যানেলিস্ট ডক্টর ABM কামরুল হাসান স্যার বাংলাদেশের এন্ডোক্রাইন এবং মেটাবলিজম বিষয়ে একজন কিংবদন্তি।
স্যারকে অনুরোধ করব আজকের প্রেজেন্টেশন বিষয়ের তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। এরপরে আমরা কোশ্চেন আনসার সেশনে চলে যাব। স্যার। থ্যাংক ইউ ডক্টর প্রিন্স। উপস্থিত আজকের এই প্রেজেন্টেশনের সম্মানিত চেয়ারপারসন, যদিও স্যার আমার সরাসরি স্যার না, তারপরেও মানে আমার অনেক সিনিয়র স্যারদেরও স্যার স্যার এবং আসলে স্যারের কাছে আমরা পরীক্ষা দিতাম। নাজমুল স্যার আমার খুবই শ্রদ্ধেয় মানুষ, এবং আছেন হুমায়রা আপা। হুমায়রা আপার সাথে আমি এক সময় সুরাট দিতে 1 বছরের কিছু সময় কম অনারি ট্রেনিং এর সুযোগ পেয়েছিলাম রিদওয়ান স্যারের আন্ডারে। তো আপা তখন থেকেই আমি আপাকে চিনি, এবং আপা খুবই ট্যালেন্টেড একজন ডক্টর, আমরা জানি, সেটা সবাই জানে। তো আমি আসলে নিজেকে খুবই ফরচুনেট মনে করছি যে ওনাদের সাথে এই প্রোগ্রামে অ্যাটাচড হওয়ার জন্য। আপা বরাবরই খুব ভালো প্রেজেন্টেশন দেন, এবং এটা আসলে বিয়ন্ড মাই জাজমেন্ট আজকের যে প্রেজেন্টেশন। তো আসলে আমি প্রেজেন্টেশন নিয়ে কিছু বলবো না। তো আজকে আসলে টপিকটা ডায়াবেটিস নিয়ে বলতে গেলে প্রোগ্রামের শুরুতেই আমি বলেছিলাম যে আসলে এক একটা টপিক ধরেও যদি বলা হয় তাহলে সারা দিন সারা রাত কথা বললেও শেষ হয় না। এটা খুবই একটা খুবই একটা প্রেজেন্টিং ওয়েতে, খুবই একটা অ্যাট্রাকটিভ ওয়েতে সামারাইজ করা এটা আরো কঠিন, যেটা আপা খুব সহজেই করে দেখেছেন। অনেক প্রশ্ন আছে, আমার মনে হয় আমরা সরাসরি প্রশ্নোত্তরে চলে গেলে বোধহয় ভালো হয়। স্যার আছেন, স্যার বলবেন। থ্যাংক ইউ। Thank you very much. থ্যাংক ইউ সো মাচ স্যার। এখন আমরা প্রশ্ন উত্তর পর্বে চলে যাচ্ছি। আমি দেখতে পাচ্ছি যে আমাদের ফেসবুক কমেন্ট সেকশন এবং আমাদের জুম কোশ্চেন অ্যান্সার সেশনে প্রচুর প্রশ্ন এসেছে, কিন্তু আসলে আমাদের সময় স্বল্পতার কারণে আমরা এত প্রশ্ন নিতে পারবো না। আমরা এখান থেকে কিছু প্রশ্ন সিলেক্ট করে করব, এবং বিডি ফিজিশিয়ান চেষ্টা করবে বাকি প্রশ্নের উত্তরগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য কমেন্টের মাধ্যমে। তো স্যার, ম্যাম, প্রথমেই আপনার কাছে প্রশ্ন করতে চাচ্ছি। ডক্টর আবু ইউসুফ প্রশ্ন করেছেন, টার্গেট অফ ব্লাড সুগার ফর ক্রিটিক্যাল পেশেন্ট সাচ অ্যাজ আইসিইউ অ্যাডমিটেড পেশেন্টস। হোয়াট ইজ দ্য টার্গেট ব্লাড সুগার? থ্যাংক ইউ ভেরি মাচ। ক্রিটিক্যালি সিক পেশেন্টদের জন্য আমাদের টার্গেট আরো বেশি স্ট্রিক্ট হয়। এখানে আমরা বলি 6, 7, 8, মানে ফাস্টিং অ্যারাউন্ড 6, HbA1c অ্যারাউন্ড 7 এন্ড পোস্ট প্যান্ডেল অ্যারাউন্ড 8 এর মধ্যে আমরা থাকতে চাবো, চেষ্টা করব। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাম। স্যার, নেক্সট কোশ্চেনটা স্যার আমি এবিএম কামরুল হাসান স্যারের কাছে করতে চাচ্ছিলাম। স্যার, একজন প্রশ্ন করেছেন শহীদুল সোহাগ নামে। তিনি জানতে চেয়েছেন যে বাংলাদেশে কি এলএডিএ এবং এমওডিওয়াই এই দুটোর কোনো টেস্ট আছে নাকি ডায়াগনোসিসের জন্য? আচ্ছা, আমরা এলএডিএল আধা আর এমওডিআই মোডি বলি আর কি। যাই হোক, জি স্যার। এলএডিআই বেসিক্যালি এটা ল্যাটেন্ট একটা অটোইমিউন ডায়াবেটিস অ্যাডাল্টের সিমিলার। এটা আসলে টাইপ 1 ডায়াবেটিস আমরা বলতে পারি একে। তো টাইপ 1 এর যে অ্যান্টিবডি গুলো সেগুলো কিন্তু বাংলাদেশে এখন হয়, এটা হয়তো অনেকেই জানেন না। যে এখানে গ্যাট সবগুলাই হয়, তবে শুধু জেডএন8 জিঙ্ক ট্রান্সপোর্টার এইড যে অ্যান্টিবডি, এটা আমাদের দেশে হয় না, ইন্ডিয়াতে হয় না, এটা আমেরিকায় হয় শুধু। তো আমাদের এখান থেকে আমরা কিছু পেশেন্টকে যেগুলা তবে দাম বেশি, অনেক খরচ, ফুল প্যানেল করতে গেলে 20,000 টাকার উপরে খরচ হয়। তবে রুটিনলি গভর্নমেন্ট ইনস্টিটিউট গুলা বা ইউনিভার্সিটি কিন্তু এটাকে এই এই ইয়ে করছে না। আমরা বারবার চেষ্টা করছি করার জন্য, বাট করছে না, এবং ল্যাব গুলাও খুব ফ্রিকোয়েন্টলি হয় না বলে এটা করে না। তবে আমরা যেটা করতে পারি, এবং এটা মোটামুটি বাংলাদেশের বড় বড় যে ডায়াগনস্টিক সেন্টার সবগুলাতে হয়, সেটা হলো সি পেপটাইড অ্যাসেসমেন্ট। তো সি পেপটাইড লেভেল থেকে কিন্তু আমরা বুঝতে পারি whether it is insulin deficient state or ইনসুলিন নর্মাল ইনসুলিন স্টেট। অর্থাৎ যদি এর ডায়াগনোসিস সি পেপটাইড কম হয় তাহলে ডেফিনেটলি দিস ইজ টাইপ 1 অথবা আদার যেগুলা ইনসুলিন পেনিক স্টেট সেগুলা। এর ডায়াগনোসিস এটা যদি নর্মাল হয় তাহলে টাইপ 1 at least এক্সক্লুডেড। কিন্তু এট দ্য লং রান, অর্থাৎ দীর্ঘমেয়াদে কিন্তু টাইপ 2 ডায়াবেটিসেও সি পেপটাইডের পরিমাণ কমে যাবে। কাজেই এটা একটা কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে হেল্প করবে। মোডির টেস্ট আমাদের এখানে হয় না। মোডি আসলে মোডি যেমন ইন্ডিয়াতে হয়, ইন্ডিয়াতে মোডি প্যানেল ওরা করে, কোনো কোনো জায়গায় 11, 13, 17টা বন্ধ করে। বিশেষ করে এই বিষয়ে ইন্ডিয়াতে যিনি সবচেয়ে বেশি কাজ করেছেন তিনি হলেন ভি মোহন স্যার। ওনার যে মাদ্রাজ ডায়াবেটিস ইনস্টিটিউট আছে ওটাতে ওনার নিজস্ব কিছু মোদি ভেরিয়েন্ট উনি নিজেই আবিষ্কার করেছেন। তো এই আমাদের দেশে আসলে আমরা একটু এইগুলাতে এখন পর্যন্ত ডায়াগনস্টিক টেস্টে পিছিয়ে আছি, যার ফলে ম্যানেজমেন্টও ঠিক আমাদের ওইভাবে অপটিমাইজেশন অনেক সময় সম্ভব হয় না। বেসিক্যালি সবগুলোই ক্লিনিক্যাল ডায়াগনোসিস, ইট ইজ সাপোর্টেড বাই সি পেপটাইড লেভেল, এটাই আমরা সাধারণত করি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। স্যার, নেক্সট প্রশ্নটা স্যার আমি করতে চাচ্ছি স্যার প্রফেসর এইচ এম নাজমুল হাসান স্যারকে। স্যার, একজন প্রশ্ন করেছেন যে স্যার
is there any role of keto diet in the management of type 2 diabetes mellitus? স্যার অনেকে স্যার কিটো ডায়েট করে ডায়াবেটিস মেলিটাস কন্ট্রোল করতে চায়, স্যার এটা কি কোনো আদৌ কোনো ক্লিনিক্যালি রোল আছে কিনা স্যার? থ্যাংক ইউ ডক্টর প্রিন্স। আমি আজকের এই প্ল্যাটফর্মে আসলে পরে বলবো, এখানে বোধহয় বিদেশি ভাষায় কথা বললে বোধহয় ঠিক কথাটা নিজের অভিব্যক্তিটা প্রকাশ করা যাবে না। আজকের প্রেজেন্টেশনটা, আমি তো ডক্টর হুমায়রার অনেক প্রেজেন্টেশন শুনছি, কিন্তু আজকেরটাও তো অদ্ভুত একটা প্রেজেন্টেশন। আমি বলবো যে প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টস অফ ম্যানেজমেন্ট অফ diabetic patient, particularly on insulin therapy, যা বলছে অসাধারণ। এর চেয়ে ভালো বোধহয় প্রেজেন্টেশন করা সম্ভব না। আচ্ছা, তুমি যে কোনটার কথা বলছো, কিটো ডায়েট সম্বন্ধে আদৌ স্যার কোনো রোল আছে? আসলে খুবই একটা কন্ট্রোভার্সিয়াল টপিক। আমার তো ব্যক্তিগত আমি বলবো যে এটা আমাদের সায়েন্সের এগেইনস্টে একটা জিনিস। এখানে বারবারই বলা হয়েছে যে একটা ডায়াবেটিক পেশেন্টের চিকিৎসার ক্ষেত্রে তাকে অনেক কিছু প্রয়োজন, অনেক কিছু থেকে শুরু করতে। প্রথমেই বলা হয়েছে যে এডুকেশন এন্ড মোটিভেশন, অসুখটা কেন হয়, তার কিভাবে কি কমপ্লিকেশন হয়, কিভাবে ম্যানেজ করতে হবে। ডায়াবেটিক পেশেন্টকে প্রথম কয়েক মিনিট কথা বলতে হবে তার সাথে, যে তার অসুখটা কি হইতে যাইতেছে, কি কমপ্লিকেশন। এই ডায়াবেটিস রোগীর যদি না বোঝানো যায়, তাহলে তাকে তাড়াহুড়া করে তাকে 3 মাসের মধ্যে তাকে শুকায়া তার 10 কেজি ওজন করে তাকে অজ্ঞান করে ফেলা, এটা কখনো তার কোনো এইম হওয়া উচিত না। যার ডায়াবেটিস আছে 10 বছর থেকে হয়তো সে জানেই না, তো তাকে এরকম অনেক পেশেন্ট আমরা জানি যারা অনেক কমপ্লিকেশন হয়েছে। তো আমরা বলবো যে এটা কোনো সায়েন্টিফিক একটা চিকিৎসা না, যেটা আমরা যারা চিকিৎসার সাথে জড়িত ওইটাকে আমরা অ্যাডভোকেট করা আসলে উচিত হবে না। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। এখন আমি লাইভ কোশ্চেনের জন্য আমি অনুরোধ করব ডক্টর বীরেন্দ্রকে। লাইভ কোশ্চেনের জন্য ডক্টর বীরেন্দ্র। Yes, please. Hello. My question to everybody, and the question is how to manage diabetic neuropathic pain. Thank you স্যার very আপনি much. ম্যাম আপনি যদি একটু ম্যাম আপনি যদি ডক্টর কামরুল বলে ভালো মনে হয়। Okay. নিউরোপ্যাথিক পেইন তো খুব রিওয়ার্ডিং কোনো ট্রিটমেন্ট দেওয়া হয় না, দেওয়া যায় না আর কি। আলটিমেটলি পেশেন্ট অনেক সাফার করে। জি বলেন। Yeah, first of all, the best thing you can do is control the patient's diabetes first. This is the first thing you should do. Without controlling diabetes, whatever you are giving to your patient, nothing will act basically. For symptomatic management, there is no magic drug, as already Humara has said, but you can try some agents. You can change if one agent failed to another. The most commonly agents used for managing diabetic neuropathy. Another thing I want to mention, that exclude other causes of neuropathy. That is another thing. Diabetic neuropathy is a diagnosis of exclusion. So be sure that whether your patients are suffering or not suffering from other causes, other common causes of peripheral neuropathy. I'm not going in detail of differential diagnosis of peripheral neuropathy. But after exclusion and with the aim, with the tailoring of your glycemic management toward a strict glycemic control, you can add some neuropathic pain management agents, including pregabalin and duloxetine. These are the common 2 agents used for management of diabetic peripheral neuropathy. Personally, I favor duloxetine over the pregabalin because of lesser amount of side effects compared to high dose of pregabalin. You should increase the dose and give the highest dose of these 2 agents gradually. If these 2 agents fail, you can add another anticonvulsant also, including gabapentin. Even in some cases, other anticonvulsant agents that is not commonly used, including carbamazepine, are also used. You can also use tramadol
in some cases of painful neuropathy, and some local agents like local anesthetic agents can also help. Lidocaine patch or whatever, right? Yeah, whatever, right. So this is a complex And process. no, my question, another question I have, what's the role of epalrestat? There is basically Does it there- help? no, there is What is no your rule- experience? There is no rule of epalrestat in management of diabetic neuropathy. But they're There are- using it in Japan. yeah. Probably Japan is the only country that has approved epalrestat in management of painful diabetic peripheral neuropathy. Dr. Birendra, are you from India or Nepal? I am from Bangladesh. Nazmul Bhai Oh. knows me well. And Ridwan is my classmate. Okay, some people who have worked regarding epalrestat is also commonly used in India. So some people who have worked really in India, I have asked them why they used it. So the answer was that if you want to prevent peripheral neuropathy, you can use the epalrestat as the aldosterone inhibitor from the very beginning of the diagnosis of type 2 diabetes mellitus. But when a diabetic peripheral neuropathy is established, you probably not going to get any help from epalrestat. That was the answer. No, this is actually very frustrating. Recently, one patient came. Diabetic. She is incising her skin to get rid of pain Yeah, with blood. yeah, you And, can use anticonvulsants. If one does not work, you all can the drugs, shift on. whatever you said, Yeah. pregabalin, duloxetine, Amitriptyline. tricyclic antidepressant, and anything. TCA. Anyway, Yes. okay. Yeah, thank It is you. very, every day I face that problem, and that's why I ask. Yeah, this Anyway, is thank you very much. Okay, thank you. Thank you, Dr. Virendra sir, for the question. Sir is a আমি professor of আমি আমি ডক্টর ABM কামরুল হাসান, আমি এই জায়গাটাতে ছোট্ট একটু 1 মিনিটের একটা কথা বলি। হ্যাঁ। আমি এক সময় রাজশাহী মেডিকেল কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তখন ওখানকার একজন ডাক্তারদের লিডার তার মাকে নিয়ে আসতো, বুঝছেন তো, যে তার ডায়াবেটিক নিউরোপ্যাথি। তো ডায়াবেটিক নিউরোপ্যাথি তুমি যেটা বললে, এটা তো আমরা তো একাডেমিক যেহেতু ক্লিনিশিয়ান, যে প্রথমেই তো ডায়াবেটিস কন্ট্রোল হলো মেইন পার্ট অফ ট্রিটিং ডায়াবেটিক নিউরোপ্যাথি। আর বাকি যেগুলো তখন গাবাপেন্টিন, প্রিগাবালিন, অ্যামিট্রিপটালিন, কার্বামেজাপিন, যেটা আমরা যেসব দিই, ভিটামিন B12 এগুলো যে যা সবাই দিছে, সবাই ট্রাই করছে, এগুলো তো ভালো হয় না। পরে একদিন আমি জিজ্ঞেস করলাম আম্মুর মার কি অবস্থা, কয় স্যার এখন ভালো। আমি কিভাবে ভালো হলো? বলে স্যার স্যার আমাদের একজন খুব সিনিয়র মোস্ট প্রফেসর আমাদের মেডিসিন একজন আছেন, ইজ এ রিনাউন্ড পলিটিশিয়ান, আমি বলি বিচৌধুরী স্যার, সে তখন রাজশাহী গেছিল, তাকে সে দেখাইছে। তাকে দেখানোর পর তাকে বলছে যে তোমার মা যে আপনার যে এই যে পা জ্বালা পড়া আছে, এটা বুঝতে হবে যে আপনার পাটা এখন সচল আছে, এটা থেকে যখন এই নার্ভগুলো মরে যাবে তখন একটু খারাপ। আপনি তো ভাগ্যবান যে আপনার এখন পর্যন্ত পা জ্বালা পড়া এগুলো আছে, তার মানে আপনি এটা খুব নার্ভগুলো খুবই সচল আছে। অনেক মানুষ আছে স্যান্ডেল পরে যায়, গ্যাংগ্রিন হয়ে যায়, ওইটা এখনো হয় নাই। আল্লাহ করুক, আল্লাহ ভালো রাখুক যেন আপনার এই পর্যায়ে পর্যন্ত থাকে। এই যে তাকে বুঝাটা হয়েছে, এরপর থেকে সে তো দেখি সে আর কোনো জ্বালা পড়ার কথাই বলে না। আমি বললাম যে মানুষকে বুঝানোর যে ক্ষমতা, এটা যে কত বড় অসাধারণ। আমি তার সেই দিন থেকে আমি বুঝলাম যে আসলে মানুষকে পেশেন্টের সাথে কথা বলাটা শিখতে হবে। তো এটা আমি এখন বুঝতে পারি নাই যে সে কিভাবে বুঝে। সত্যি সত্যি তো তার কথা বিভিন্ন সময় টেলিভিশনে আমরা শুনছি যে মানুষকে কিভাবে মোটিভেট করে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। স্যার এবার আমি ডক্টর আবু তাহের ওনাকে অ্যালাউ করতেছি লাইভ কোশ্চেন করার জন্য। আসসালামু আলাইকুম, আমার কথা শুনতে পাচ্ছেন? জি জি জি, আপনি শোনা যাচ্ছে। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি ম্যাডামকে খুব সুন্দর এবং চমৎকার একটা প্রেজেন্টেশনের জন্য। তো আমার কোশ্চেন হলো, ফার্স্ট যে সিনারিওটা দেওয়া আছে ওইখানে ম্যাম মোটামুটি যে প্যারামিটারগুলো উল্লেখ করছেন, ব্লাড সুগার 24, ক্রিয়েটিনিন, HbA1c সব, বাট ক্রিয়েটিনিন 1.8 যেহেতু এখানে যেহেতু আমাদের টাইপ 2 ডায়াবেটিসে মেটফর্মিন একটা ভাইটাল রোল,
এখানে ম্যাডামের কিন্তু লিমিটেশনটা মানে এর মধ্যে ছিল না, মানে মানে আমাদের কোন লিমিট হলে কতটুকু লিমিট পর্যন্ত আমি মেটফরমিন ব্যবহার করতে পারবো বা ওষুধের যে লিমিটেশন এটা লেকচারে একটু ইনক্লুড হয় নাই। দ্বিতীয়ত মাইক্রোঅ্যালবুমিনুরিয়া, যেহেতু ক্রিয়েটিনিন 1.8, এখানে আমাকে মাইক্রোঅ্যালবুমিনুরিয়া এগুলা দেখা অতীব জরুরি, আদারওয়াইজ আমার ম্যানেজমেন্টে হ্যাম্পার হতে পারে। আর একটা জিনিস আমি কামরুল স্যারকে কোশ্চেন করব, এটা হলো বেজাল বোলাস প্রিমিক্সড দুইটা আর স্পিড মিক্স, এই দুটো প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট থেকে একটু ক্লিয়ার করে দেওয়ার জন্য কামরুল স্যারকে কোশ্চেন, প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট অফ ভিউ থেকে। থ্যাংক ইউ। আমি যদি জি, প্রশ্নটা বলেন। বুঝে থাকি তাহলে হলো যে বেজাল বুলাস প্রিমিক্সড আর স্প্লিট মিক্স। বেজাল বুলাস তো আপা খুব সুন্দর করে বলেছেন যে বেজাল মানে হলো যে একটা বেজাল ইনসুলিন সাথে 3টা বুলাস ইনসুলিন, এটা হলো বেজাল বুলাস, মানে টোটাল 4 প্রিক্স এক ইয়েতে। আর বেজাল ইনসুলিন যদি আমি এনপিএইচ দিই তাহলে টোটাল 5 প্রিক্স হবে। তো আসলে স্প্লিট মিক্স আর প্রিমিক্স, প্রিমিক্সড মানে হলো যে আপনি দুইটা, অর্থাৎ দুই ধরনের ইনসুলিন, একটা হলো যে এটা যদি হিউম্যান প্রিমিক্স হয় তাহলে আপনার রেগুলার আর এনপিএইচ ইনসুলিন দুটো একসাথে আপনার একটা নির্দিষ্ট রেশিওতে আগে থেকে মেশানো অবস্থায় থাকবে। এটা আপনি সকালে বিকেলে কোনো কোনো ক্ষেত্রে 3 বেলা ইউজ করা হয়, তো এইভাবে আপনি দিবেন। আর স্প্লিট মিক্স মানে হলো যে এখানে আপনাকে রুগীকে এই দুইটা আলাদা ইনসুলিন, অর্থাৎ রেগুলার ইনসুলিন এবং যে ইন্টারমিডিয়েট অ্যাক্টিং ইনসুলিন, যেটা এটা আলাদা আলাদা ভাবে মিশিয়ে নিতে হবে। স্প্লিট মিক্স ইনসুলিন শুধুমাত্র হিউম্যান ইনসুলিনের ক্ষেত্রে প্রযোজ্য, এটা অ্যানালগ ইনসুলিনের ক্ষেত্রে কিন্তু কোনো স্প্লিট মিক্স রেজিম নাই। তাহলে হিউম্যান ইনসুলিন যেটা এনপিএইচ এবং রেগুলার, এই দুটো আমি যদি আমি আলাদা আলাদা ভাবে দিতে চাই, অর্থাৎ এটা একটা সুবিধা হলো যে আমার মানে কোনো ফিক্সড রেশিও না দেওয়াতে আমার পেশেন্টের যে গ্লুকোজের যে প্যারামিটার সেই অনুযায়ী আমি এটাকে টেইলর করতে পারি। অর্থাৎ কারো ফাস্টিং রিকোয়ারমেন্ট বেশি, কারো পোস্টপ্রান্ডিয়াল সুগার বেশি, আমি এটাকে অ্যাডজাস্টমেন্টের সুবিধা। এই বেসিক ডিফারেন্স এইটুকুই। আসলে প্রিমিক্সটাও আগের থেকেই তৈরি করে দেওয়া এক ধরনের স্পিড মিক্স, এটা মনে রাখেন তাহলেই হবে, মানে এটা করাই আসছে। আর এখানে স্পিড মিক্স হলো রুগীকে নিজে সিরিঞ্জে টেনে নিতে হয়। এটা ডিপেন্ড করে হলো তার ব্লাড সুগারের যে প্রোফাইল, তার উপরে ফিজিশিয়ান ঠিক করে দেন। এটা খুব সিম্পল জিনিস। স্প্লিট মিক্স রেজিম আসলে পেশেন্টের খুব ভালো এডুকেশন লাগে এবং এটা ম্যানেজমেন্ট একটু কঠিন বলে ইদানিং স্প্লিট মিক্স রেজিমটা আসলে খুব বেশি পপুলার না, আমাদের এখানে খুব বেশি জনপ্রিয় না। আমরা সাধারণত বেশিরভাগ রুগী আপনার প্রিমিক্স রেজিম দিয়ে আমরা কন্ট্রোল করি। যাদের ক্ষেত্রে হাই ডোজ প্রিমিক্স ইনসুলিনে অনেক ক্ষেত্রে কন্ট্রোল হয় না, বা হসপিটাল সেটিং এ কিছু কিছু ক্ষেত্রে আমাদের, সেই সমস্ত ক্ষেত্রে আমাদের বেজাল গ্লাস ইনসুলিনে যাওয়া লাগে। আমার মনে হয় আমি কেয়ার করতে পেরেছি। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। ম্যাম, আপনার কাছে একটা প্রশ্ন ছিল। ডক্টর আব্দুর রহিম প্রশ্ন করেছেন। তিনি জানতে চেয়েছেন যে বাসায় ইনসুলিন সংরক্ষণ করার সঠিক উপদেশ আমরা পেশেন্টকে কি দিব? আমি প্রেজেন্টেশনে বলেছি যে আমরা ইনসুলিন কেনার পরে যদি অনেকগুলো, যেমন 2-3টা পেন কিনলাম একসাথে, অনেকগুলো কার্টিজ কিনলাম বা ভায়াল কিনলাম, তখন আমি নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবো। যেটা আমি খুললাম সেটা আমি ওই ডেটটা লিখে রাখবো এবং এরপর থেকে 28 ডেজ এর মধ্যে ওটাকে আমার ডিসকার্ড করতে হবে। ভায়ালটা আমি নর্মাল ফ্রিজেও রাখতে পারি, কিন্তু কলমটা আমি নর্মাল ঘরের নর্মাল টেম্পারেচারে ঠান্ডা জায়গায় রাখতে হবে। ফ্রিজ খুব জরুরি না, সূর্যের আলো থেকে যাতে অ্যাভয়েড দূরে থাকে, এটা মেনটেন করলেই হবে। কিন্তু আমার ওই 28 দিনটা মনে রাখতে হবে, খোলার পরে 28 দিন, আর না খোলার আগে নর্মাল ফ্রিজে আপ টু এক্সপায়ারি ডেট আমি এটা সংরক্ষণ করতে পারবো। যদি ফ্রিজ না থাকে অস্থির হওয়ার কিছু নেই, ঘরের ঠান্ডা জায়গায় সূর্যের থেকে দূরে এরকম জায়গায় রাখা যাবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাডাম। নেক্সট কোশ্চেন ইবিএম কামরুল হাসান স্যারের কাছে। স্যার, ডক্টর এমডি ভুইয়া প্রশ্ন করেছেন, if a patient has diabetes with bipolar mood disorder, how to manage diabetes with manic phase? ডায়াবেটিস উইথ, Manic ম্যানিক phase. ফেজ, এটা তো সাইকিয়াট্রিক কোশ্চেন হয়ে গেল। না ঠিক আছে, একটু আপা লাস্টে একটা স্লাইড দেখেছিলেন, আমি বলি যে অনেকদিন আগে এক মনীষী একটা উত্তর, একটা খুব ভালো একটা কোটেশন আছে, সেটা হলো ডায়াবেটিস ইজ দ্য রেজাল্ট অফ প্রলং সরো। তো মানে এটা অনেকদিন আগের একটা কোটেশন, তো আমি মাঝে মধ্যে এটা ইউজ করি যখন আমি ডায়াবেটিসের সাথে মুড ডিসঅর্ডার বা সাইকিয়াট্রির রিলেশনশিপ খুঁজি। আসলে ডায়াবেটিসের সাথে সাইকিয়াট্রির কিন্তু একটা বিশাল রিলেশনশিপ, মানে বড় ধরনের একটা রিলেশনশিপ আছে। ডায়াবেটিস ডিপ্রেশন করে, আবার ডিপ্রেশন থেকেও ডায়াবেটিস হয়। আমরা ইদানিং আরেকটা জিনিস নিয়ে খুব কথা বলি, সেটা হলো ডায়াবেটিস ডিস্ট্রেস। অর্থাৎ কাউকে যখন আমি ডায়াবেটিস ডায়াগনোসিস বললাম, এটা একটা খুব ট্রিটমেন্ট রিলেটেড একটা কন্ডিশন, যদিও লং লাস্টিং না। ডায়াবেটিসের সাথে ম্যানিয়ার সম্পর্ক আছে কিনা আসলে ঠিক আমি জানি না, এটা আলাদা কোনো ম্যানিফেস্ট এই জন্য হবে না। স্যার, উনি তবে বাইপোলার মুড ডিসঅর্ডারের যে ম্যানিক ফেজটা আছে সেই হ্যাঁ, ফেজে বুঝতে পেরেছি।
ও হচ্ছে। তখন আসলে আমাকে উনি আসলে কি ওষুধ খান ওর উপরে ডিপেন্ড করতে হবে। যদি ওরকম দেখা যাচ্ছে যে না তার তবে ম্যানিক ফেজ, এটা কিন্তু আবার এই হাইপোগ্লাইসেমিক যে সিমটম, এক্সাজারেশন, যে মুড সুইংস, এগুলো কিন্তু হাইপোগ্লাইসেমিয়ার সাথে তার একটা মিমিক্রি হতে পারে। আরেকটা বিষয় হলো যে যারা সাইকোলজিক্যাল আনস্টেবল, তাদের ব্লাড সুগারের কন্ট্রোল, এটা যখন আমাদের যখন তাকে হাইপোগ্লাইসেমিয়া করবে এরকম কোনো এজেন্ট দিতে যাব, আমাদের সব সময় খেয়াল রাখতে হবে যে লিস্ট হাইপোগ্লাইসেমিক চান্স যে ট্রিটমেন্টটা হয় ওই ট্রিটমেন্টটা তাকে দেওয়ার। এবং শুধু এই ডিপ্রেসিভ বা ম্যানিক ফেজ বা এই ধরনের এই ফেজে না, সব ধরনের নিউরোলজিক্যাল যেগুলো, যেমন ইপিলেপসির পেশেন্ট বলি, এদেরকে হাইপোগ্লাইসেমিয়া আমাদের অ্যাভয়েড করার জন্য সর্বান্তকরণের চেষ্টা করতে হবে। এবং এটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে। তারপরে উনি কি ড্রাগ আসলে পান, তার ব্লাড সুগারের লেভেল, সবকিছু উপরে তার ওই স্টেজে ব্লাড সুগারের যে ম্যানেজমেন্ট সেটা ডিপেন্ড করবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। ম্যাম, নেক্সট কোশ্চেন করেছেন ডক্টর খুরশিদুল ইসলাম। উনি কোশ্চেন করেছেন, ইনসুলিন নেবার ক্ষেত্রে প্রতি কেজি ওজনের বিপরীতে কতটুকু সর্বোচ্চ ইনসুলিন দেওয়া যাবে? একজন 50 কেজির মানুষকে আমি দিনে 60 ইউনিট ইনসুলিন দিতে দেখেছি। ইনসুলিন রেজিস্ট্যান্স ইন জেনারেল বলা হয় যদি দিনে 200 ইউনিটের বেশি ইনসুলিন লাগে, আর মানে 1 ইউনিট পার কেজি বেশি যখন প্রয়োজন হচ্ছে, এটাও মানে ইনসুলিন রেজিস্ট্যান্সের দিকে চলে যাচ্ছে, তখন আমাকে যে সেন্সিটাইজার মেটফর্মিন অ্যাড করতে হবে যদি কন্ট্রাইন্ডিকেশন না থাকে। দিনে হাইয়েস্ট 200 ইউনিট পর্যন্ত দেওয়ার সুযোগ আছে। ডক্টর কামরুল যদি করেন একটু বেশি আর হ্যাঁ, কিছু আপনার ঠিকই বলেছেন যে যেটা হলো যে ইনসুলিনের কোনো আপার লিমিট নাই, এটা একটু মনে রাখতে হবে। আমাদের পেশেন্টের ব্লাড সুগার কন্ট্রোল করার জন্য যত ইউনিট ইনসুলিন লাগবে, ওই দিনও আমাদের কিছুদিন আগে আমাদের বারডেমের ফিরোজ আমিন স্যার একটা কেস শেয়ার করেছিলেন ইয়েতে, আমাদের ফেসবুক গ্রুপে, যে ওনার পেশেন্টকে উনি প্রেগনেন্সি ডায়াবেটিস 500-550 ইউনিট টোটাল ইউনিট ইনসুলিন উনি দিয়েছিলেন। আমার ক্ষুদ্র অভিজ্ঞতায় আমি এক পেশেন্টকে 412 ইউনিট ইনসুলিন দেওয়ার রেকর্ড আছে, সেটা হলো প্রেগনেন্সি উইথ টাইপ 2 ডায়াবেটিস মেলিটাস। কাজেই ইনসুলিনের কোনো হাইয়েস্ট লিমিট নাই, সিলিং নাই যে এর বেশি দেওয়া যাবে না। তো পেশেন্টের ব্লাড সুগার মনিটরিং এর জন্য, প্রোভাইডেড উনি আসলে ঠিক মতো ইনসুলিনটা নিচ্ছে কিনা, প্রপার ইনসুলিন নিচ্ছে কিনা, এটা কিন্তু আমাদের চেক করা অনেক জরুরি। কাজেই পার কেজি বডি ওয়েট, এটা একটা আরবিটারি একটা ক্যালকুলেশন আমাদের স্টার্টিং ডোজ হিসেবে, পরে আমরা আস্তে আস্তে ইনসুলিন বাড়াতে পারি। তারপরেও সিভিয়ার ইনসুলিন রেজিস্ট্যান্সের অনেকগুলো ক্লিনিক্যাল সিনড্রোম আছে, যেগুলাতে আসলে অনেক হাই ডোজ ইনসুলিন লাগে, এবং কাউকে কাউকে দেখা যাচ্ছে যে সাবকিউটেনিয়াস ইনসুলিন দিলে তাদের আসলে কোনো কাজই হচ্ছে না। এই ধরনেরও অনেক কেস কিন্তু রিপোর্টেড। কাজে আমাদের মনে রাখতে হবে যে যদি অনেক হাই ডোজ ইনসুলিন লাগে, সবার আগে যেটা চেক করবেন যে ওনার ইনসুলিনটা ঠিক আছে কিনা, সেকেন্ড ওনার ইনসুলিন ডেলিভারিটা ঠিক হচ্ছে কিনা, তারপর চিন্তা ভাবনা করবেন যে আসলেই তার ইনসুলিন বাড়ানোর প্রয়োজন আছে কিনা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। স্যার, লাস্ট কোশ্চেন আমি স্যার এইচএম নাজমুল হাসান স্যারকে করতে যাচ্ছিলাম স্যার। স্যার, একজন প্রশ্ন করেছেন যে ইন টেক্সট বুক ইট ইজ রিটেন মেটফরমিন ইজ গিভেন উইথ ফুড। স্যার, ওনার প্রশ্ন হচ্ছে উইথ ফুড বলতে কি বোঝাচ্ছে? মেটফরমিন খাবার সাথে খাবার আগে খেলে বেটার, নাকি স্যার খাবার পরে খেলে বেটার? উইথ ফুড দিয়ে স্যার কি বোঝাচ্ছেন সেটা উনি জানতে চাচ্ছেন। ইনপুট আসলে আমরা তো প্রত্যেক ওষুধগুলোর অ্যাকশনটা যদি আমরা মোড অফ অ্যাকশন জানা উচিত, তাহলে আমরা জিনিসগুলো বুঝি। যে ইনসুলিন সম্বন্ধে যে আমরা সবসময় যেসব ইনসুলিন, শর্ট অ্যাক্টিং ইনসুলিন, আমরা সবসময় বলে থাকতাম যে সে নাস্তাটা রেডি করে, খাওয়াটা রেডি করে তারপর যে ইনসুলিনটা নিবে, তার মানে 15-20 মিনিট, আধা ঘন্টা এটার আগে যাতে কাজ নিয়ে যদি সে রান্না করা শুরু করে, তাহলে দেখা গেল অনেক সময় অনেক মহিলা, গ্রামের মহিলা রান্নাঘরেই পড়ে গেল। তাহলে এরকম কতগুলো ইনসুলিন আছে, সেগুলো তুমি কাজ শুরু হইতে তোমার হাফ লাইফ লাগবে 2 ঘন্টা 3 ঘন্টা, সেটা তোমার। তো এরকমই মেটফরমিন এমন একটা ওষুধ, সেই ওষুধটা তোমার কাজ শুরু হইতেই তোমাকে হয়তো লাগবে 2 ঘন্টা 3 ঘন্টা। এটা খাওয়ার আগে পরে, তাই জন্য আমরা এটা সবসময় বলি যে খাওয়ার পরে নিবে, খাওয়ার পরে খাবে। এই যে উইথ ফুড হলো সেই এমটি স্টমাকে না নিয়ে বরঞ্চ খাওয়ার পরে খেতে পারে। এখন খাওয়ার মাঝখানে তো আর আমরা ওষুধ খুব কখনোই কোনো ওষুধ খাই না। 2-একটা ওষুধ এরকম আছে যেগুলো আমরা বলে থাকি আপনি খাওয়ার মাঝখানে খাবে এক্সেপশনালি। এই জন্য মেটফরমিনটার হাফ লাইফ তোমার এত বেশি, এটা খাওয়ার আগে খাওয়ার কিছু নাই। এই জন্য এটা সাধারণত খাওয়ার পরে খাওয়া হয়। এই জন্য যেসব ওষুধগুলো খাওয়ার পরে খাওয়া হয়, এগুলোতে সবসময় লেখা থাকে উইথ ফুড আর আফটার মিল আর কি। এই জন্য উইথ ফুড শব্দটা ওই কারণে ইউজ করা হয়। থ্যাংক ইউ সো মাচ স্যার। আমরা আসলে
দেখতে পাচ্ছি যে প্রচুর প্রশ্ন এসেছে এবং অনেক ভালো ভালো কোশ্চেন এসেছে। আমার নিজেরই খারাপ লাগছে স্যারদের সাথে যে একটা কি সুন্দর একটা এনভায়রনমেন্টে আমরা প্রশ্ন উত্তর পর্ব চালিয়ে যাচ্ছি। সারা রাত চললেও হয়তো মনে হবে যে আরো চলুক, কিন্তু আসলে আমাদের সময়ের একটা স্বল্পতা রয়েছে। তো আমাদের এখন খুব ভারাক্রান্ত মনে এখানেই প্রশ্ন উত্তর পর্ব শেষ করতে হচ্ছে। তো এই পর্যায়ে আমি আমাদের আজকের প্রোগ্রামের চেয়ারপারসন, দ্য লিভিং লিজেন্ড, দ্য stakeholder or the light holder of medicine in বাংলাদেশ, প্রফেসর এইচ.এম. নাজমুল হাসানকে অনুরোধ করব আজকের প্রোগ্রাম সম্পর্কে স্যার তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। থ্যাংক ইউ ডক্টর প্রিন্স। আমি প্রথমেই আবার বলি যে একবার বলছি যে আজকের প্রেজেন্টেশনটা সম্বন্ধে প্রথমেই স্পিকারকেই বলতে হবে, স্পিকার সম্বন্ধেই। ডক্টর হুমায়রা আমাদের মেডিকেল কলেজে, আমি যেই মেডিকেল কলেজে, সেই মেডিকেল কলেজেই আমার সাথে আমাদের একই ডিপার্টমেন্টে আছে, যার ফলে আমি জানি সে, আমি এই মেডিকেল কলেজে জয়েন করার আগে থেকেই ছিল, তার সম্বন্ধে অনেক কথা শুনতাম, কিন্তু আসার পরে সত্যি সত্যি দেখেছি যে সে একজন সত্যিকারেরই গুড ক্লিনিশিয়ান, এন্ড তার চেয়ে বেশি একজন ভালো একাডেমিশিয়ান, এবং তার চেয়ে বেশি বলবো সে একজন ভালো মানুষ। তো একজন মানুষের মধ্যে, একজন ডাক্তারের মধ্যে এত অসাধারণ গুণ থাকা, এটা আসলে খুবই দুর্লভ। আমি ডক্টর হুমায়রা, ও আমার চেয়ে অর্ধেক বয়সও হয় নাই, আমি ওকে দোয়া করি যে ও যেন আরো আরো ভালো করে সারা জীবন। তো আমি এখানে সামনাসামনি থাকলে হয়তো আমরা সবাই একটা জোরে হাততালি দিতে পারতাম, কিন্তু আমি বলবো যে যেখানে আসো সে সবাই ও একটা হাততালিও দাও এবং ওর জন্য দোয়াও করবার জন্য ও আরো ভবিষ্যতে আরো সুন্দর প্রেজেন্টেশন করতে পারে। এবং বিডি ফিজিশিয়ান এসে বাই দিস টাইম শি ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার স্পিকার ইন বাংলাদেশ। এবং তার এই প্রেজেন্টেশন গুলো I have seen, I have observed that some audience, some listeners there have been joined from other countries also. So this is very, we are very much proud for that. Dr. ABM Kamrul Hassan, আমি তার সম্বন্ধেও জানি, he is also a very good physician and endocrinologist in our country. He has tried to give answers very rationally with appropriate evidence-based knowledge. Thank you, Dr. Kamrul. And diabetes, regarding the topic, diabetes is few years back, it was considered to be epidemic disease. So epidemic diseases are usually infectious diseases, but this is one of the non-infectious epidemic disease. Unfortunately, people of Bangladesh, India, and this subcontinent, this diabetes prevalence incidence is day by day increasing. It has been said that complications of diabetes is also more in Bangladesh. আমার মনে হয় কিছুদিন আগে দেখছি যে এই মুহূর্তে বলতে গেলে প্রায় 8 মিলিয়নের বেশি ডায়াবেটিক পেশেন্ট আছে বাংলাদেশ। তার মানে কি, আমাদের 17 কোটি লোকের মধ্যে যদি 80 লোকের ডায়াবেটিস থাকে, এবং বলা হয় প্রতি 4 জনের একজন ডায়াবেটিস এবং প্রি ডায়াবেটিস আছে, এবং ব্লাড সুগার লেভেলও আস্তে আস্তে আগে যা ছিল এই কয়েক বছর পরই এটা আস্তে আস্তে নামতেছে। আমরা যারা আগে ভাবছিলাম এখনো ডায়াবেটিস হয়নি, দেখা গেল প্রি ডায়াবেটিস রেঞ্জে চলে আসছে। তো তাদের কিন্তু এই ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশন, অন্য কমপ্লিকেশন গুলো এটা তো কম হতেই হয়ই, এটা বলা হয়, এবং পরবর্তীতে এরা আবার ডায়াবেটিক হওয়ার একটা সম্ভাবনা থাকে। So how to prevent pre-diabetics to develop diabetes, এটা এখন একটা হট টপিক। আমি আবার আর বেশি না বলে আমি বলবো, ডায়াবেটিস সব ডাক্তারের, সব স্পেশালিটি, সব ডাক্তারের ডায়াবেটিস সম্বন্ধে যতটুকু সম্ভব ভালো জ্ঞান রাখা উচিত। নিজে না জানলে রোগীকে ম্যানেজ করা সম্ভব না। এবং বাংলাদেশের মানুষকে আমি বলবো যে দে আর ফরচুনেট যে আমাদের দেশে অতি অল্প টাকায় ডাক্তারকে খুব সহজে দেখাতে পারে, স্পেশালিস্টকে খুব ইজিলি দেখাতে পারে, যেটা অনেক দেশে কয়েক মাসেও একজন এসে, আমি কয়েকদিন আগে বোধহয় একটা প্ল্যাটফর্মে শুনলাম, ও একজন এপিলেপসির একটা আমাদেরই এক কলিগ, তার সে কানাডাতে
তার বাচ্চাকে নিয়ে গেছে এপিলেপসি, তার সিজার দেখানোর জন্য। তার বাচ্চার অ্যাপয়েন্টমেন্ট পাইছে মার্চ মাসে, তো তার আগে কোনোভাবেই তাকে দেখাইতে পারবে না। তাহলে 5 মাস 6 মাস পরে তার ডাক্তার ছেলেকে দেখানোর তার অ্যাপয়েন্টমেন্ট পাওয়া। তো আমাদের দেশে খুব ইজিলি ডাক্তার দেখাতে পারে, এবং ওষুধও অত্যন্ত চিপ। এক সময় আমাদের দেশে ইনসুলিন এবং হরমোন তৈরি হতো না, কিন্তু এখন অনেক ফার্মাসিউটিক্যাল তারা ইনসুলিন তৈরি করে। এত চিপে এইসব পাওয়া, আমাদের দেশের মানুষ খুবই ফরচুনেট। তো আমি বলবো যে আমাদের দেশের মানুষগুলো আমরা যদি সত্যিকারের চিকিৎসা করতে পারি, এবং সবাই ডায়াবেটিস সম্বন্ধে খুবই ভালো ধারণা থাকতে হবে, এবং এই ডায়াবেটিস রিলেটেড আরো বেশি প্রেজেন্টেশন হওয়া উচিত। এবং এই কোশ্চেন গুলোকে যদি বিডি ফিজিশিয়ান যারা স্পিকার তাদের কাছে দিয়ে দেয়, এবং তারা যদি উত্তর আকারে এগুলো যে কোনো ভাবে এটা একটা ছোট একটা বুকলেট আকারে আবার বিভিন্ন জনকে এটা ডিস্ট্রিবিউট করার সুযোগ দেওয়া হয়, আমার মনে হয় এটা সবাই উপকৃত হবে। এই প্ল্যাটফর্মে আমি ডক্টর বীরেন দাকেও দেখছিলাম, সেও জয়েন করে অনেক কোশ্চেন এবং উত্তর দিতেছিলেন। সে আসলে খুবই এনার্জেটিক এবং একাডেমিক। আমি প্ল্যাটফর্মে প্রফেসর নিশ্চয়ই ইসমাইল পাটোয়ারি আছেন কিন্তু স্যার, প্রফেসর ইসমাইল পাটোয়ারি স্যার আছেন। যাদের জ্ঞানের ক্ষুধা পিপাসা থাকে তারা নিশ্চয়ই এগুলোতে জয়েন করে। আমি যারা এখানে উপস্থিত সবাইকে ধন্যবাদ দেই। ডক্টর এহসান, ডক্টর প্রিন্স, তোমাদের সুন্দর মডারেশন এবং সঞ্চালনের জন্য, এবং যারা শুনছে নিশ্চয়ই সবাই উপকৃত। আমি এখানেই শেষ করতে চাই আমার বক্তব্য। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। থ্যাংক ইউ সো মাচ স্যার। এখন আমি অনুরোধ করব ডক্টর হুমায়ুন তাহসিন ম্যাডামকে। ম্যাম, আপনি যদি সর্বশেষে কিছু বলতে চান। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। এত সুন্দর সুন্দর কথা শুনে তো আর কিছু বলার নাই। সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ মনোযোগ দিয়ে শোনার জন্য। আমি অবশ্যই সফট কপি বিডি ফিজিশিয়ানে পাঠিয়ে দিব, ওরা আপনাদের প্রোভাইড করবে। থ্যাংক ইউ ভেরি মাচ। সুপ্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে আসলে এত সুন্দর একটা অনুষ্ঠান হয়েছে, আমরা খুব সুন্দর সুন্দর কোশ্চেন পেয়েছি, এবং আমরা আসলে ডায়াবেটিস ম্যানেজমেন্ট সম্পর্কে, যেটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক ফর এভরি ক্লিনিশিয়ান, আমরা অনেক কিছু জানতে পেরেছি। সবার শুভকামনা করে আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।